আচ্ছা দেখো, তো আজকে কম্পিউটার আমাদের ক্লাস হবে। তো তোমার যেমন এক্সাম আছে, আচ্ছা সবাই অ্যাডমিট কার্ড পেয়ে গেছো? কারো কোনো অসুবিধে হয়েছে? এখনো পাওনি? পেয়ে গেছি স্যার। আচ্ছা, দু একজনের অসুবিধে হয়েছে আমাকে জানিয়েছে। তো যাদের অসুবিধে আছে তারা একটু ওয়েট করো, পেয়ে যাবে আশা করি, অসুবিধা নেই। আচ্ছা, তো যাই হোক, কম্পিউটারে যে টপিকটা রয়েছে সে ক্লাসের মধ্যে আমি প্রথমে কিছু ওয়ান লাইনার আলোচনা করে দেবো, মানে যেগুলো আমাদের পড়তে হবে। তারপরে আমরা তার সাথে সাথে এমসিকিউ আলোচনা করব। তো এই যে ওয়ান লাইনার গুলো আছে, প্রায় ১৫০টা মতো ওয়ান লাইনার আমি অ্যাড করে দিয়েছি। এগুলোই পড়বে, বেশি এক্সট্রা পড়লে অনেক মানে গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে? প্রচুর পড়ার দরকার নেই, মনে রাখতে পারবে না। বা কম্পিউটার থেকে অনেক প্রশ্ন পড়বে না, ১টা ২টো হয়তো পড়বে। খুব বেশি ৩টে পড়বে, বেশি প্রশ্ন পড়বে না। তো যেরকম ধরনের প্রশ্ন পড়ে তার বেসিসে আমি ওয়ান লাইনার গুলো দিয়েছি। ভীষণ মানে খুব মানে হার্ড টাইপের কিছু পড়ার দরকার নেই, সহজই পড়বে। আর তার সাথে সাথে এমসিকিউ আছে, এমসিকিউ গুলোও আজকে করাবো, তাহলে দেখবে অনেকটা হয়ে যাবে, বোঝা যাবে। ঠিক আছে? দেখো, এগুলো অনেক কিছু তোমরা জানো, অসুবিধা নেই। তো আমি আলোচনা করে দিচ্ছি। এর মধ্যে যেগুলো একটু বোঝার হবে সেগুলো আমি বুঝিয়ে দেবো। আর তোমাদের যদি এক্সট্রা মনে হয় স্যার এটা একটু বুঝিয়ে দিন, এই ব্যাপারটা কি, তাহলে বলবে, আমি সঙ্গে সঙ্গে আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে? আমি আমার যেটা মনে হচ্ছে আমি বুঝিয়ে দেবো। তোমাদের যদি এক্সট্রা কোনো প্রশ্ন থাকে বা এখান থেকেও জিজ্ঞেস করার থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা নেই, আমি সেই অনুযায়ী এক্সপ্লেন করে দেবো। আচ্ছা, এবার প্রথম প্রশ্ন আছে, কম্পিউটারের জনক কাকে বলে? একদম সহজ প্রশ্ন, প্রত্যেকেই জানি যে চার্লস ব্যাবেজ যিনি রয়েছেন তাকে আমরা ফাদার অফ কম্পিউটার বলি, বা কম্পিউটারের আমরা জনক বলে থাকি। সহজ প্রশ্ন, অনেক দিন থেকে পড়েছি এই ধরনের প্রশ্ন, অসুবিধা নেই। কিন্তু আধুনিক কম্পিউটারের জনক কাকে বলে এটা হয়তো অনেকের মুখস্থ নেই বা জানো না। তার নাম মনে রাখবে, অ্যালান টিউরিং। অ্যালান টিউরিং বা অ্যালান টুরিং, যা উচ্চারণ করবে প্রপার নাউন, কোনো সমস্যা নেই। তাকে আমরা আধুনিক কম্পিউটারের জনক বলে থাকি। ঠিক আছে? তো ফাদার অফ কম্পিউটার যদি বলা হয় তাহলে আমরা বলবো চার্লস ব্যাবেজ। আর আধুনিক কম্পিউটারের জনক বলা হলে বলবো অ্যালেন টিউরিং। এবার কম প্রথম ক্যালকুলেটিং ডিভাইস বা গণনাকারী যন্ত্র কোনটা, এটা পরীক্ষায় আসতে পারে, তাহলে সেটা মনে রাখবে, সেটা হবে অ্যাবাকাস। অ্যাবাকাস হচ্ছে বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্র। অ্যাবাকাস তোমরা দেখেছো? তো এই যে যেখানে ক্যালকুলেট করা হয়, যে 5টা ডট আছে, 6টা ডট আছে, যেগুলো দিয়ে কাউন্ট করতে বলা হয়, অ্যাবাকাস। ঠিক আছে? সেটা হ্যাঁ, ওই বিশ্বের, পুঁতি পুঁতি লাগানো থাকে কালারফুল। হ্যাঁ, পুঁতি লাগানো থাকে। আর এখনকার বইগুলোতে দেখবে, ক্লাস 5-6 এর বইগুলোতেও দেখবে অ্যাবাকাস দিয়েই করা থাকে। সে প্রাইমারি স্কুলের বইতেও করা থাকে। ঠিক আছে? তো এটা বিশ্বের প্রথম গণনাকারী বা ক্যালকুলেটিং ডিভাইস। প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা আমি কয়েকটা প্রশ্ন একটু দাগ দিয়ে দেব, যেগুলো তোমরা মনে রাখবে, যে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষার জন্য ভীষণ স্যার, গুরুত্বপূর্ণ। লাল কালিটা ইউজ করুন না, এটা হলুদের ওপর সবুজটা। ওটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, right। প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের নাম কি? সেটা মনে রাখবে, ENIAC। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা ভীষণ ভীষণ ভাইটাল প্রশ্ন, যে প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের নাম কি? তাহলে সেটা হবে ENIAC। ফুল ফর্ম দেওয়া আছে, কিছু প্রশ্নের ফুল ফর্ম আছে, সেগুলো করতে হবে। ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার, এটা হচ্ছে ENIAC এর ফুল ফর্ম। এবার তারপরে দেখো, আমাদের যে বিভিন্ন কম্পিউটারের জেনারেশন ছিল, সেই জেনারেশন গুলোতে কোনটায় কি ব্যবহার করা হতো। যেমন ফার্স্ট জেনারেশন কম্পিউটারে ব্যবহার করা তো ভ্যাকুয়াম টিউব, যে ভ্যাকুয়ামটি একটা বিল্ডিং, একটা রুম, সেরকম একটা সিপিইউ হতো। কাজ কি হতো? শুধুমাত্র যোগ আর গুণ। তাহলে ফার্স্ট জেনারেশন কম্পিউটারে ব্যবহার করা তো ভ্যাকুয়াম টিউব। সেকেন্ড জেনারেশন কম্পিউটারে ব্যবহার করলো কি, ট্রানজিস্টর ব্যবহার করা হলো। থার্ড জেনারেশন কম্পিউটারে ব্যবহার করা হলো আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট। এই তিনটে প্রশ্নের মধ্যে কিন্তু তিনটেই পরীক্ষায় আসতে পারে। তবে তার মধ্যে বেশি যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে থার্ড জেনারেশন কম্পিউটারে কি হয়েছিল, কেন? কারণ যখন আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট আবিষ্কার হলো, তারপর থেকে কম্পিউটার কিন্তু ছোট হয়ে গেলো। ঠিক আছে? আর বিভিন্ন রকম প্রশ্ন দিতে পারে, প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিতে পারে। কিরকম? যে বললো যে ট্রানজিস্টর কোন জেনারেশন কম্পিউটারের বৈশিষ্ট্য, এভাবে কোশ্চেনটা রিভার্সেও আসতে পারে। সেরকম আমি 8 নম্বর প্রশ্নটা দিয়েছি, যেটা ভীষণ ভাইটাল প্রশ্ন, যে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কোন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য। সেটা বর্তমান দিনে 5th জেনারেশন কম্পিউটার এখন চলছে, তার বৈশিষ্ট্য হচ্ছে আর্টিফিশিয়াল এটা ইন্টেলিজেন্স। ফোর্থ জেনারেশন। তো এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে, এটা ফোর্থ নয়। ফোর্থ জেনারেশনে করার দরকার নেই। এসইউআইভি যেটা রয়েছে, মানে
ইউএলআইসি আল্ট্রা লার্জ ইন্টিগ্রেটেড সার্কিট হয়, ঠিক আছে? সেটা দরকার নেই, সেটা পরীক্ষায় আসে না। আসে বেসিক্যালি ভ্যাকুয়াম টিউব, ট্রানজিস্টার, আইসি আর 5th জেনারেশনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যার যেটা ডাউট থাকবে জিজ্ঞেস করবে, বলবো। এবার বলছে যে সার্ভার বা বড় প্রতিষ্ঠানে প্রচুর ডেটা প্রসেস করতে কোন কম্পিউটার ব্যবহার করা হয়? তারপরে ধরো তোমার এই যে ফ্লিপকার্ট বলো, অ্যামাজন বলো বা ফেসবুক বলো, এদের ওখানে তো প্রচুর ডেটা রয়েছে, অনেক ডেটা রয়েছে, যেগুলোকে হচ্ছে ডেটা ব্যাংক বলা হয়। যেমন আমরা টাকা রাখি, সেরকম ডেটা রাখা হয়, ঠিক আছে? এই ডেটা ব্যাংক বলা হয়। এবার একটা কথা তোমাদের একটু বলি, যে অনেকে অনেকে একটা কথা বলছে, সেটা নিয়ে অনেকে আবার একটু হাসাহাসি করতে পারে। কি হাসাহাসি করতে পারে? যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার, মানে আমাদের যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, সেটা কি কারণে হতে পারে? তোমরা বলবে, স্যার এই কারণে, এই উপনিবেশ নিয়ে, হ্যান নিয়ে, সেইটা নিয়ে। আমি যদি একটা কথা বলি, তোমরা হাসবে, বলে স্যার আপনি পাগল হয়ে গেছেন। থার্ড জেনারেশন কম্পিউটার হতে পারে জল নিয়ে, ওয়াটার নিয়ে, ঠিক আছে? এবার তোমরা বলবে, স্যার আপনি পাগল হয়ে গেছেন, জল নিয়ে আবার বিশ্বযুদ্ধ, এটা আবার কোনো কথা হলো? কি মনে হচ্ছে, হাসির কথা না? হাসির কথা না, হাস্যকর কথা বলছি আমি, না কি মনে হচ্ছে? হাসি লাগছে না? হাসি লাগছে না? হাস্যকর লাগছে না? যে জল নিয়ে বিশ্বযুদ্ধ, এ আবার কি কথা? এতদিন উপনিবেশ নিয়ে হয়েছে, মার্কেট নিয়ে হয়েছে, জল নিয়ে বিশ্বযুদ্ধ? কোন মানে এটা শুনেছো কেউ কোনোদিন, না কোনোদিন শোনো? আমি বোঝাবো তাহলে কেন ব্যাপারটা। কেউ শুনেছো না শোনোনি আমি যে কথাটা বললাম? না, না না স্যার। স্যার। এবার ব্যাপারটা হচ্ছে কেন হতে পারে, এবার তার কারণটা বুঝতে পারো। দেখো, এখনকার দিনে প্রত্যেকটা দেশ কি বানাচ্ছে? এআই বানাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানাচ্ছে। প্রত্যেকটা দেশেরই বিভিন্ন জায়গায় এআই বানাচ্ছে, ঠিক আছে? এআই প্রত্যেকটা দেশে রয়েছে। এবার এআই কিসের ভিত্তিতে চলে? এআই চালাতে গেলে বা এআই যে চলে, শুধু একটা কম্পিউটার হয়ে তো এআই হয় না। এআই এর জন্য কি দরকার? ডেটা বা ইনফরমেশন। প্রচুর মানুষের ডেটা, তুমি কি খাও, তুমি কোথায় যাও, তুমি কোথায় ঘোরো, তুমি কি পছন্দ করো, সব সেই সব তো ডেটা। সেই ডেটা গুলো যত তুমি ডেটা এআই কে দেবে, এআই তত একটা বেটার জিনিস তোমাকে দিতে থাকবে, বেটার জিনিস তোমাকে রিপ্রেজেন্ট করতে পারবে। তাহলে এআই ইউজ করার জন্য প্রয়োজন কিসের? না ডেটা। এবার ডেটা তাহলে কোথায় থাকে? ডেটা থাকে ডেটা ব্যাংকে। আর ডেটা ব্যাংক মানে কি? সেগুলো হয় বড় বড় সার্ভার। এই যে লেখা আছে সার্ভার বা মূল প্রতিষ্ঠান। আর এই সার্ভারে কি দরকার? সার্ভারকে ও মেনটেন স্যার, করতে একদিন গেলে, একদিন দেখছিলাম কি চায়না নাকি সমুদ্রের নিচে ডেটা ব্যাংক করছে, এইটার জন্য হুম, বলছেন? না এটার জন্য না। হ্যাঁ, এটাও একটা ব্যাপার, যে চায়না সমুদ্রের নিচে যে করছে সেটাও একটা অন্য কারণ, মানে সেটা সমুদ্রের নিচে করতে পারে, ঘরের মধ্যে করতে পারে, যে কোনো জায়গায় করতে পারে। কিন্তু এই ডেটা ব্যাংক করতে গেলে দরকার প্রতিদিন প্রচুর জল। কারণ এই ডেটা গুলোকে ঠান্ডা রাখার জন্য তোমাকে প্রচুর পরিমাণে জল দিতে হবে। এরকম নয় যে সমুদ্রের জল দিয়ে দিলে বলবে তো এত জল আছে, সমুদ্রের জল। আচ্ছা, সমুদ্রের জল মানে সমুদ্রের জল দিয়ে দিলে হবে না। তোমাকে হচ্ছে যে একে বলে, তোমার যেটাকে বলে হচ্ছে মিষ্টি জল, খাওয়ার যে জল, সেই জল দিতে হবে। এবার চায়না যে সমুদ্রের নিচে করছে, সেটা যে বেসিক্যালি সমুদ্রের জলকে পিউরিফাই করে সেই জলটাকে ব্যবহার করবে ডেটা ব্যাংক। সেটা ডিফারেন্ট ব্যাপার। কিন্তু যত দিন যাবে, যত যা হবে, সবের জন্য তো জল তো দরকার। এবার দেখো, জল তো একটা লিমিটেড সোর্স, সেটা তো যতই তুমি বলো যে পিউরিফাই করে ব্যবহার করতে পারবো, সেটা তার তো একটা লিমিট আছে, সেটা লিমিটের বাইরে। তো সেই জন্য এটা কিন্তু পরবর্তী ওয়ার্ল্ড ওয়ারের একটা বড় কারণ হয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় জলের সোর্স কোথায় আছে জানো? কোন দেশে? প্রত্যেকেই জানো, সবচেয়ে মিষ্টি জলের হ্রদ কোথায় আছে? পৃথিবীর সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ? সুপিরিয়র সুপিরিয়র। হ্রদ, উত্তর আমেরিকা। না, উত্তর আমেরিকা মিষ্টি জলের হ্রদ সবচেয়ে বড়? কি রয়েছে? রাশিয়াতে কি রয়েছে? রাশিয়ার এই রে গভীরতম হ্রদ কি রাশিয়ার? বিশ্বের গভীরতম হ্রদ কি? বৈকাল হ্রদ। হ্যাঁ, কোথায় আছে সেটা? বৈকাল হ্রদ। এটা কোথায় আছে? রাশিয়াতে আছে, কিন্তু ওইটা তো রাশিয়া। গভীরতম। হ্যাঁ, মানে সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ তো সুপিরিয়র হ্রদ। গভীরতম হ্রদ, কিন্তু যার গভীরতা বেশি তাতে তো জল বেশি নাকি? না বড় হলে গভীর বেশি, বড় হলে জল বেশি? ওই জন্য রাশিয়ার কাছে
সবচেয়ে বেশি ওয়াটার সোর্স রয়েছে, বুঝতে পারছো? তো যাই হোক, এটা বড় কথা। হুম? তো পরে এই জন্য বলছে কোনো কিছু সার্ভার তৈরি করতে গেলে, সার্ভার বা মানে কোনো প্রতিষ্ঠানে যেটা ডেটা প্রসেস করতে গেলে যে কম্পিউটার ব্যবহার করা হয় সেটাকে বলে মেইন ফ্রেম কম্পিউটার। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো করতে হবে। এবার এই যে আমরা যে ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করছি, সেগুলো কি ধরনের কম্পিউটার? সেগুলো হচ্ছে মাইক্রো কম্পিউটার, ঠিক আছে? তো কম্পিউটার যদি বলে ক ধরনের, সেটা হবে তিন ধরনের: মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার আর মেন ফ্রেম কম্পিউটার। তিন ধরনের কম্পিউটার, ঠিক আছে? তো ডেস্কটপ বা ল্যাপটপ যেগুলো হয় সেগুলো হচ্ছে মাইক্রো কম্পিউটারের মধ্যে পড়ে। এবার কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলে, সেটা প্রত্যেকেই আমরা ভালো করে জানি। সিপিইউ কে বলে। এটা সবচেয়ে সহজ প্রশ্ন, কিন্তু সবচেয়ে বেশি আসা প্রশ্ন, যে কম্পিউটারের মস্তিষ্ক। এবার ব্রেন অফ দ্য কম্পিউটার কাকে বলে? সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। বলে সিপিইউ কোনটা? ওই যে পাশে যে বড় ধরনের কম্পিউটারের পাশে যে একটা বড় ধরনের বক্স থাকে, সেটাকে সিপিইউ বলা হয়, তাই তো? সেটাকে তো সিপিইউ বলে নাকি? আমরা বলি তো। হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার। ওটাকে সিপিইউ বলা হয় না, ওটা সিপিইউ নয়, আমরা ভুল বলি। ওই যেটা দেখতে পাও বড় ঢাস, ওটাকে বলা হয় ক্যাবিনেট, ঠিক আছে? ওটা বড় একটা বক্স যেটা পাও, ওটা হচ্ছে ক্যাবিনেট। ওই ক্যাবিনেটের মধ্যে থাকে বহু জিনিস। তার মধ্যে থাকে হার্ড ডিস্ক, তার মধ্যে থাকে র্যাম, তার মধ্যে থাকে মাদারবোর্ড, তার মধ্যে থাকে তোমার হচ্ছে সিডি ড্রাইভ, তার মধ্যে থাকে এসএমপিএস, বহু ধরনের জিনিস থাকে। ওর মধ্যে যে মাদারবোর্ড ভদ্রলোক আছে, ঠিক আছে, যে মাদারবোর্ড দেখেছো, সেই মাদারবোর্ডের মধ্যে মেন যে ভদ্রলোক বসে থাকে সে হচ্ছে প্রসেসর, ঠিক আছে? প্রসেসর, ছোট্ট একটা জিনিস প্রসেসর। সেই প্রসেসরটাকেই বলা হয় সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। নাকি ওই বড় বাক্সটাকে? মাথায় ঢুকলো না ঢুকলো না? ঢুকেছে মাথায়? তাহলে পরীক্ষার হ্যাঁ সময় ভুল স্যার। করবে, পরীক্ষার সময় এই ভুলটা করবে না। সিপিইউ কখনো ওই বড় ঢাসটা নয়, বড় ঢাসটাকে বলা হয় ক্যাবিনেট। সিপিইউ হচ্ছে যে প্রসেসরকে বলা হয় কম্পিউটারের সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। যা কাজকর্ম করা হয় বাবু সেই করে, ঠিক আছে? এবারে সিপিইউ এর কটা অংশ? তিনটে অংশ: এএলইউ, সিইউ আর মেমোরি। এএলইউ এর পুরো নাম অ্যারিথমেটিক লজিক ইউনিট, দিয়ে দিয়েছি। সিইউ হচ্ছে কন্ট্রোল ইউনিট, আর মেমোরি হচ্ছে মেমোরি বা রেজিস্টার। ব্যাপারটা কি হয়, কোনো যখন কাজকর্ম করা হয় সিপিইউ তে যখন যায়, সিপিইউ প্রথমে কি হবে, সিপিইউর তিনটে অংশের মধ্যে থাকবে। তিনটে অংশের মধ্যে প্রথমে এএলইউ তে জিনিসটা যাবে। সে ডিসাইড করবে যে এটা কি ধরনের কাজ, যোগ বিয়োগ কোনো ম্যাথমেটিক্যাল কাজ, না কোনো লজিক্যাল প্রশ্ন, যে এটা কোনটা বড় কি কোনটা ছোট, যে কি ব্যাপার, সে ডিসাইড করবে যে এটা কোন ধরনের প্রশ্ন। তারপরে সে কি করবে, আরেকটা ভদ্রলোক আছে, সে হচ্ছে কন্ট্রোল ইউনিট। সে কি করবে, সঙ্গে সঙ্গে যখন এএলইউ সেটাকে আইডেন্টিফাই করে নিল যে এটা বাবু হচ্ছে অঙ্কের কাজ, তখন কন্ট্রোল ইউনিট কি করলো, সেটাকে পাঠিয়ে দিল যে হ্যাঁ এটা তুমি কাজকর্ম এই জায়গায় তুমি কাজটা করো। এবার কাজকর্ম হয়ে গেল, হয়ে যাওয়ার পরে কি করা হবে, সেটা মেমোরি বা রেজিস্টারের মধ্যে নিয়ে যাওয়া হবে। মেমোরি কি করবে, সেই জিনিসটাকে তোমাকে আউটপুট হিসেবে দেখাবে যে বাবু এই যে তুমি কাজটা দিয়েছিলে এটার রেজাল্ট হচ্ছে এটা, প্রথমবার দেখাবে। আর তোমার যদি মনে হয় তারপরে তুমি সেটাকে সেভ করে রাখতে পারো ফিউচারের জন্য। দেখো, রেজাল্ট যে দেখালো সেটাও কিন্তু মেমোরিতেই দেখাচ্ছে, আবার যে সেভ হচ্ছে সেটাও কিন্তু মেমোরিতে দেখাচ্ছে। যেটা রেজাল্ট দেখাচ্ছে সেটা হচ্ছে প্রাইমারি মেমোরির মধ্যে কাজ হচ্ছে, মানে যেটা র্যাম, প্রাইমারি মেমোরিতে কাজ হচ্ছে। আর যদি সেভ করে রাখতে চাও সেটা তখন সেকেন্ডারি মেমোরির মধ্যে কাজ করছে। তাহলে একটু বোঝা গেল কিভাবে কম্পিউটারে কাজ হয়। এই সিপিইউ এর মধ্যে তিনটে অংশ: এএলইউ, সিইউ আর মেমোরি। এর মধ্যে এএলইউ কি করে, প্রোগ্রাম যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করে। সিইউ কি করে, সে প্রবলেমটাকে সঠিক জায়গায় পাঠায়। আর মেমোরি কি করে, মেমোরি বা রেজিস্টার কি করে, সেই কাজটাকে তোমাকে রেজাল্টটাকে শো করে, অথবা পরবর্তী ফিউচারের জন্য সেটাকে স্টোর করে। ওকে, এটা হচ্ছে সিপিইউ এর তিনটে অংশ, যারা তিনটে কাজ করে থাকে। এবার আসবে এখানে কিছু কিছু স্টোরেজ, যেমন 1 বাইট সমান কত বিট। তো প্রত্যেকেই জানি 1 বাইট সমান হচ্ছে 8 বিট। 8টা বিট নিয়ে একটা বাইট তৈরি হয়, ঠিক আছে? বিট বাইট কি, এই যে, আর বেশি বেশি বোঝাবো না, 0 1 এরকম করে, কারণ কম্পিউটার তো মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে। তো 0 1 এটা নিয়ে একটা বিট হয়, ঠিক আছে, একটা এটা নিয়ে একটা বিট হয়। এরকম এইটা হচ্ছে 1 বিট, তাহলে একটা বিট হলো। এরকম যদি 8টা বিট হয় তাহলে সেটা 1 বাইট হয়। এবার 1 বাইট, 1 কিলোবাইট কেবি সমান কি হবে, 1024টা বাইট নিয়ে 1 কিলোবাইট হয়। এবার তারপরে আছে 1 জিবি গিগাবাইট। 1 জিবি মানে কত, 1024 মেগাবাইট নিয়ে হবে।
আর কেবি যে রয়েছে 1 MB সমান কত 1024 কেবি। তাহলে এইভাবে পর হবে। তাহলে প্রথমে বিট হবে, তারপরে বাইট হবে, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, তারপরে হচ্ছে টেরাবাইট, পেটাবাইট, পর রয়েছে, কোনো অসুবিধা নেই। যা হবে সব 1024 হবে। এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, যে সবই তো আছে, তাহলে হঠাৎ করে 1024 কেন হচ্ছে? 1000 তো হতে পারতো। 1 বাইট বা 1 কিলোবাইট, 1 কিলো সমান তো 1000 তো হয়। তাহলে এখানে 1024 কেন? কেউ উত্তর দিতে পারবে? 1000 তো হতে পারতো, 1024 কেন? বলো দেখি। এখানে উত্তর এগুলো কি ডেসিমালের জন্য হচ্ছে? না, ডেসিমেলের তো কোনো অসুবিধা নেই। 1.50, তো ডেসিমেলের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। বলো তো একটু ডেসিমেল, তুমি একটু কথার মধ্যে গেছো, ঠিকঠাক করে একটু বলো ডেসিমেল মানে, ঠিক করে বলো, তোমার যাচ্ছে, উত্তরটা যাচ্ছে। শুনেছিলাম একবার, মনে নেই ঠিক করে, এরকমই হ্যাঁ, কিছু আচ্ছা। একটা। ডেসিমেল বলতে এই যে কম্পিউটারে কি বলো 1 বিট, এখানে কতগুলো ঘর আছে? দুটো করে আছে। তাহলে যা হবে সব 2 এর পাওয়ারে যাবে। তাহলে 2 এর পাওয়ার 2 টু দি পাওয়ার 1 মানে কি হয়? 1 হয়। 2 এর স্কোয়ার মানে কত হয়? 4 হয়। 2 এর কিউব মানে কত হয়? 8 হয়। 2 টু দি পাওয়ার 4 মানে কত হয়? তোমার হচ্ছে 16 হয়। 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 6 মানে 64, 2 টু দি পাওয়ার 7 মানে 128, 2 টু দি পাওয়ার 8 মানে 256, 2 টু দি পাওয়ার 9 মানে 512, 2 টু দি পাওয়ার 10 মানে কত? 1024। ঠিক আছে? তার মানে এই যে 10টা যখনই 1 কিলোবাইট হচ্ছে, 10 এর পাওয়ার হচ্ছে, তাহলে তখনই 2 টু দি পাওয়ার 4 হচ্ছে বলে 1024 হচ্ছে। সেই কারণে এটা আমরা 1024 এ প্রত্যেকটা করি, হাজারে করি না। এবার বোঝা গেছে ব্যাপারটা কেন হলো? দুটো করে বিট হচ্ছে, সেই জন্য 2 এর পাওয়ার এটা হতে পারে। ক্লিয়ার? কোনো প্রশ্ন যদি কখনো আসে দিতে পারবে এরকম উত্তর? এবার হচ্ছে বলবে মাউস, কিবোর্ড, মাউস, স্ক্যানার এগুলো কি ধরনের ডিভাইস? দু ধরনের ডিভাইস হয়, একটা হয় ইনপুট ডিভাইস, একটা হয় আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কোনগুলো? এই যে কিবোর্ড বলো, মাউস বলো বা স্ক্যানার বলো, যেগুলোর মাধ্যমে আমরা কি করি, কোনো একটা ইনফরমেশনকে আমরা ইনপুট করতে পারি। ইনপুট মানে এন্টার করতে পারি। কিবোর্ড দিয়ে আমরা কোনো কিছু টাইপ করলাম, মাউস দিয়ে কোনো কিছু ক্লিক করলাম। তার মানে এইগুলো দিয়ে আমরা কি করছি, স্ক্যানার দিয়ে কোনো ছবিকে আমরা সফট কপি হিসাবে মানে নিলাম আমরা। তাহলে এগুলোকে কি হচ্ছে, ইনপুট করছি, সেখানে ইনপুট ডিভাইস। আউটপুট ডিভাইস কি? যেগুলোর মাধ্যমে আমরা কি করছি, কোনো কিছু আউটপুট পাচ্ছি। যেমন ধরো এই যে মনিটর, প্রিন্টার, স্পিকার, এইগুলো কি হচ্ছে আউটপুট ডিভাইস। তাহলে আউটপুট ডিভাইসের মাধ্যমে আমরা কি হয়, কোনো জিনিসটা দেখতে পাই। যেমন মনিটরে কোনো সিনেমা বলো বা কোনো আউটপুট দেখতে পাচ্ছি। প্রিন্টারের মাধ্যমে কোনো কাজ, আমরা কোনো কিছু প্রিন্ট আউট বের করছি। স্পিকারের মাধ্যমে গান শুনছি। এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। তো এই ধরনের প্রশ্ন আসতে পারে যে ইনপুট ডিভাইসের উদাহরণ, বা কোনো একটা জিনিস দিয়ে বললো যে কোনটা ইনপুট ডিভাইস কোনটা আউটপুট ডিভাইস। তো একটা স্পিকার এক ধরনের ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস, এরকম কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? এবার তারপরে এটা একটা ভীষণ 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 ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে আজকের দিনে এটা পরীক্ষায় আসা হয়তো এসে গেছে। ঠিক আছে, হয়তো পরীক্ষায় এসে যাওয়া একটা প্রশ্ন, হয়তো এটা কনফার্ম আসছে, যে এমন একটা ডিভাইসের নাম বলো যেটা ইনপুট আউটপুট দুটো হিসেবেই কাজ করে। আবার সঙ্গে সঙ্গে আমাদের মাথা খারাপ, ইনপুটও হচ্ছে আউটপুটও হচ্ছে, তাহলে সেটা হচ্ছে আমাদের টাচ স্ক্রিন। আমরা যে মোবাইলে যে ব্যবহার করছি টাচ স্ক্রিন, সেখানে ইনপুট দিচ্ছি, সঙ্গে সঙ্গে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি। তাহলে এমন একটা ডিভাইস হচ্ছে যেটা ইনপুট এবং আউটপুট দুটোই দেখাচ্ছে, সেটা হচ্ছে আমাদের টাচ স্ক্রিন। ঠিক আছে, তাছাড়া মডেম আছে, মডেম যে কম্পিউটারে যে মডেম ব্যবহার করি, সেখানে কি হচ্ছে, ডেটা যাচ্ছে আর সেই ডেটা সেখান থেকে বেরোচ্ছে, সেটা হচ্ছে আমাদের ইনপুট আউটপুট বোথ হিসেবে কাজ করছে। মডেমের মাধ্যমে সিগন্যাল ইন্টারনেট যাচ্ছে, আবার সেটাই কি হচ্ছে আউটপুট হিসেবে বের করছে। তাহলে মডেম হতে পারে বা টাচ স্ক্রিন। সব থেকে ভালো টাচ স্ক্রিন। পরীক্ষা আসতে পারে টাচ স্ক্রিন কোন ধরনের ডিভাইস, অপশনে দিল ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, অপশন দিল উভয়, তখন আমাদের করতে হবে উভয়, মানে উভয় হিসেবে কাজ করছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আমাদের যে কিবোর্ড আছে, কিবোর্ড প্রত্যেকে দেখেছি, সবচেয়ে বড় বোতাম কোনটা? স্পেস বার। স্পেস বারটা সব থেকে বড়, প্রত্যেকে জানি। এবার কিবোর্ডে কতগুলো ফাংশন কি থাকে, যখনই দেখবে কিবোর্ডের ওপরের দিকে দেখবে, দেখবে F1, F2, F3, F4 এরকম করে করে থাকে। এরকম দেখবে 12টা থাকে। তো কতগুলো ফাংশন কি থাকে? আমাদের থাকে 12টা ফাংশন। এবার কম্পিউটারে প্রাইমারি মেমোরি কোনগুলো?
যে কম্পিউটারের মধ্যে প্রাইমারি মেমোরি, যার মধ্যে কম্পিউটারের ইনফরমেশন স্টোর থাকে, প্রাইমারি মেমোরি দুটো হয়, একটা হচ্ছে র্যাম আর এটা হচ্ছে রম। র্যাম প্রত্যেকে জানি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা আমরা হচ্ছে বিভিন্ন ধরনের র্যাম যত আমাদের ফাস্ট হয় কম্পিউটার তত ফাস্ট হয়, র্যাম। আর রমটা কি? রম এবার অনেক ক্ষেত্রে তোমরা হয়তো পড়েছো যে বলবে স্যার রম তো ওই সিডি ফিডি যেগুলো হয় সেগুলো তো রম, তো সেটা তো হচ্ছে সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়ে। না, এবার আমাদের এই রম সম্পর্কে ধারণাটা ভুল আছে। প্রাইমারি মেমোরির উদাহরণের মধ্যে কিন্তু র্যাম আর রম দুটোই হবে। এবার অনেক বই বা অনেক জায়গায় তোমরা হয়তো আগে পড়েছো, যারা একটু কম্পিউটার টুকটাক আগে একটু পড়েছো, যে র্যাম প্রাইমারি মেমোরি, রম সেকেন্ডারি মেমোরি, অনেক জায়গায় আছে, ভুল দেওয়া আছে। র্যাম রম দুটোই কিন্তু প্রাইমারি মেমোরির মধ্যে পড়ে। তবে দুজনের মধ্যে কি, র্যাম যে ভদ্রলোক সে হচ্ছে ভোলাটাইল, এই যে পরেরটায় লেখা আছে ভোলাটাইল মেমোরি, কি যে কারেন্ট চলে গেল বাবু সঙ্গে সঙ্গে আমি ভুলে গেলাম, ঠিক আছে, সেই জন্য র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি। আর রম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি, মানে কারেন্ট চলে গেলেও যাবে না। তাহলে বলবে স্যার রমটা কোনটা, সিডি টিডি এগুলো কি রম? সিডি টেডি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু রম নয়। তাহলে তাহলে রমের উদাহরণ কি, যে একটা কম্পিউটার বা একটা মোবাইল যখন তৈরি হচ্ছে সেই মোবাইলের মধ্যে কিছু ইনফরমেশন দেওয়া থাকে। যে সাপোজ তুমি তোমার ফোন যখন ওপেন করো, ফোন ওপেন করার পরে দেখো যে ডিভাইস নেম, ম্যানুফ্যাকচারিং ডেট, কি প্রসেসর দেওয়া আছে, তার ম্যাক আইডি কি, যে কোনো ফোনের সেটিংসে গিয়ে তো দেখতে পাও তার ইনফরমেশন গুলো। তাহলে সেগুলো তুমি ফোন রিসেট করো যা করো, তারপরে সেই ইনফরমেশন গুলো কিন্তু যাবে না, তুমি যতই তাকে ফোন ফরম্যাট করো, ওই রম কিন্তু তোমার যাবে না। সেই ইনফরমেশন গুলো কিন্তু দেওয়া থাকবে, কবে তৈরি হয়েছে, কোন ডেটে তৈরি হয়েছে, সেই ইনফরমেশন গুলো কিন্তু দেওয়া থাকে। রম হচ্ছে সেটা, যেটা যে হার্ডওয়্যারের ইনফরমেশন গুলোকে সে তার মধ্যে স্টোর করে রাখে, মানে এটা কিন্তু তুমি যত যাই করো সেটা কিন্তু তুমি ডিলিট করতে পারবে। র্যাম কারেন্ট চলে গেল, বাবা ভদ্রলোক ভুলে গেল গাজরির মতো, কিন্তু রম কিন্তু ভুলবে না, ঠিক আছে। আচ্ছা, এই যে এতগুলো যে 24টা আমি বললাম, প্রত্যেকটা বোঝা গেছে তো? কোনো প্রশ্ন নেই এর মধ্যে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। যার যেটা ডাউট হবে আমাকে কিন্তু বলবে। এবার র্যামের পুরো নাম এক্ষুনি বললাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যামের পুরো নাম। রমের পুরো নাম কি? রিড অনলি মেমোরি। তাহলে র্যামের পুরো নাম, রমের পুরো নাম আমরা পেয়ে গেলাম। তাহলে রমের পুরো নাম হচ্ছে, যে কোনো একটা ফুল ফর্ম করে রাখবে, র্যামের পুরো নামটা করে রাখবে, বা রমের পুরো নাম যে কোনো একটা করে রাখবে, পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? এবার এখানে এক ধরনের ব্যাপার আসবে যে সবচেয়ে দ্রুতগামী মেমোরি কোনটা, এটা প্রচুর পরীক্ষায় আসে প্রশ্ন। সবচেয়ে ফাস্টেস্ট মেমোরি কোনটা, এটা প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও পরীক্ষায় ভাবতে পারো এসে গেল, ঠিক আছে। কয়েকটা প্রশ্ন বললাম না এসে গেল, মানে মানে ভীষণ ভাইটাল প্রশ্ন। তাহলে সবচেয়ে যদি দ্রুতগামী মেমোরি বলা হয়, তাহলে খেয়াল করবে অপশনের মধ্যে কি দেওয়া আছে। হয় অপশনের মধ্যে রেজিস্টার দেওয়া থাকবে, নাহলে ক্যাশ মেমোরি, ক্যাচ মেমোরি বা ক্যাশ মেমোরি বলা থাকবে। এটা হচ্ছে সবচেয়ে দ্রুত গতির মেমোরি। বলবে স্যার যদি দুটোই থাকে, দুটো থাকলে তাহলে অ্যান্সার হচ্ছে ক্যাশ মেমোরিটা করবে অ্যান্সারের মধ্যে। আর যদি একটা থাকে তাহলে যে কোনো একটা করবে। তাহলে আহ, কিন্তু পরীক্ষায় দুটো দেবে না, কারণ দুটোই একই জিনিস। রেজিস্টার মেমোরি আর ক্যাশ মেমোরি জিনিসটা সেম, কিন্তু কোনো পরীক্ষক যদি একটু বেশি বোঝে, অনেক পরীক্ষক থাকে তো একটু বেশি বোঝে, মানে তাকে কোশ্চেন টুকতে দিয়েছে, সে ভাবছে যে বাবু আমি একটু পাকারি করবো, ঠিক আছে, মানে সে অপশন দুটোকেই একসাথে দিয়ে দিবে। হতেই পারে ওরকম, ঠিক আছে, যে মানে আছে এরকম কিছু কিছু ভদ্রলোক, ঠিক আছে, কিছু কিছু বলছি না। তো রেজিস্টার মেমোরি বা ক্যাশ মেমোরি দুটো সেম জিনিস, কিন্তু সে কম্পিউটার সম্পর্কে তো বেশিই জানে, সেটা সে দুটো অপশনে দিয়ে দেবে। এরকম অনেক থাকে, ঠিক আছে। যারা কোশ্চেন বানায় তাদের তো ব্যাপারটা যোগ্যতা নেই, কিন্তু তারা প্রশ্ন বানাতে বসে পড়ে, সেরকম ব্যাপার। তো সেরকম দ্রুতগতির মেমোরি বললে রেজিস্টার মেমোরি বা ক্যাশ মেমোরি হচ্ছে সব দ্রুতগতির মেমোরি। এবার কম্পিউটারের বায়াস কোথায় সেভ থাকে? এই যে বায়াস যে কথাটা বললাম, এই যে কম্পিউটারের ইনফরমেশন থাকে, কবে তৈরি হয়েছে, কোথায় তৈরি হয়েছে, তার ইনফরমেশন কি, কতটা তাকে সাপোর্ট করছে, সেই জিনিসটাকে বলা হয় বায়াস, ঠিক আছে। তার ফুল ফর্ম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এখানে দেওয়া নেই, বায়াসের আমি ফুল ফর্মটা লিখে দিচ্ছি, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, ঠিক আছে। এটা থাকে রমের মধ্যে থাকে, মানে বায়াসের মধ্যে কি থাকে, যে তুমি কবে ম্যানুফ্যাকচার করেছো, এই যে ইনফরমেশন গুলো বললাম, যে তুমি কবে তৈরি হয়েছো, কোন কোম্পানির তুমি, সেগুলো থাকে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বায়াস কোথায় সেভ থাকে, রম। এবার পেন ড্রাইভ, এই যে পেন ড্রাইভ, মেমোরি কার্ড, ঠিক আছে, পেন ড্রাইভের সঙ্গে আরো এক্সট্রা ইনফরমেশন বলতে পারে, মেমোরি কার্ড, ঠিক আছে।
এগুলো কি ধরনের ডিভাইস? এগুলো হচ্ছে এক্সটার্নাল ডিভাইস বা সেকেন্ডারি মেমোরি বা এক্সটার্নাল মেমোরি। তোমার যখন মনে হলো তুমি বুঝে দিলে, তাহলে মেমোরি কার্ড বুঝে দিলে, পেন ড্রাইভ বুঝে দিলে, সেগুলো হয়ে যাবে। এগুলো আবার এক ধরনের প্রশ্ন পড়ে যে পেন ড্রাইভ কি ধরনের ডিভাইস? তখন সেটাকে বলতে ফ্ল্যাশ ডিভাইস। ঠিক আছে? ফ্ল্যাশ মেমোরি হিসেবেও করতে পারে। ফ্ল্যাশ মেমোরি ব্যাপারটা কি? মানে ফ্ল্যাশ ডিভাইসও বলে। বা এবার ব্যাপারটা হচ্ছে ফ্ল্যাশ ডিভাইস বা ফ্ল্যাশ মেমোরি কথাটার মানে হচ্ছে যখনই তুমি কারেন্ট দেবে সে তখন থাকবে। তুমি পেন ড্রাইভ যখন এমনি পড়ে আছে তার মধ্যে কি তুমি দেখতে পাচ্ছ কি আছে? কিন্তু যখনই তুমি পেন ড্রাইভটাকে কারেন্টে গুঁজছো, সঙ্গে সঙ্গে সে কি করছে? সবকিছু ইনফরমেশন দেখাতে শুরু করছে। মানে যখনই তুমি তাকে কারেন্ট দিচ্ছ সে তখন দেখাচ্ছে। এটাকে ফ্ল্যাশ মেমোরিও বলা হয়। ঠিক আছে? পরীক্ষায় এটা মানে রাখবে, এটাকে ফ্ল্যাশ মেমোরি অথবা সেকেন্ডারি মেমোরি বলে। সেকেন্ডারি মেমোরির মধ্যে অনেক রকম পড়ে। হার্ড ডিস্ক পড়ে, ম্যাগনেটিক টেপ পড়ে। কিন্তু যখনই হার্ড ডিস্ক বলবো, হার্ড ডিস্ক কিন্তু আবার ফ্ল্যাশ মেমোরির মধ্যে পড়বে। হার্ড ডিস্ক কিন্তু সেকেন্ডারি মেমোরি, আর একটা সেকেন্ডারি মেমোরির উদাহরণ হচ্ছে হার্ড ডিস্ক। আমি বলে দিচ্ছি হার্ড ডিস্ক। ঠিক আছে? কিন্তু হার্ড ডিস্ক আবার কিন্তু ফ্ল্যাশ মেমোরি নয়। হার্ড ডিস্ক বললে সেটা আবার ম্যাগনেটিক ডিভাইস। ঠিক আছে? তার মধ্যে আবার ম্যাগনেট থাকে, সেজন্য হচ্ছে ম্যাগনেটিক ডিভাইস। কিন্তু পেন ড্রাইভ বললে সেটা হচ্ছে ফ্ল্যাশ ডিভাইস হয়ে যাবে, কারণ এই কারেন্ট দিলেই চলে। বলবে স্যার হার্ড ডিস্কেও তো কারেন্ট দিলে চলে, হার্ড ডিস্কের কাজ করার মেকানিজমটা আলাদা। ঠিক আছে? মাদার বোর্ডের অপর নাম, আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বললাম মাদার বোর্ড, তার অপর নাম তাকে পিসিবি বলা হয়, প্রিন্টেড সার্কিট বোর্ড। মানে বোর্ড যেটা তোমরা যদি মাদার বোর্ড দেখে থাকো সুন্দর করে থাকে, মনে হয় যেন প্রিন্ট করেছে কেউ, যেটাকে পিসিবি বলা হয়, প্রিন্টেড সার্কিট বোর্ড বা মেইন বোর্ড বলা হয় এর মধ্যে। এবার হার্ডওয়্যারের পরে থেকে অপারেটিং সিস্টেম। এবার তোমার এই যে ফোন, তোমার কাছে যদি তোমাকে একটা ফোন নিয়ে চলে আসো, ফোন তোমাকে দেওয়া হলো কিন্তু ফোনে কোনো সফটওয়্যার নেই, অপারেটিং বা ওএস নেই, তাহলে কি তুমি ফোনে কিছু ব্যবহার করবে না? ফোন কিনে আনলে ফোন চালু হচ্ছে না, তাহলে কি হয়েছে না সফটওয়্যার উড়ে গেছে। তাহলে সফটওয়্যার উড়ে গেছে কথাটা ভুল কথা, অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেম নেই। তোমার ফোনে হয়তো অপারেটিং সিস্টেম যদি না থাকে ফোন কিন্তু চালু হবে। ঠিক আছে? এবার যদি অপারেটিং সিস্টেম না থাকে তুমি হোয়াটসঅ্যাপও ইনস্টল করতে পারবে না, কিছুই করতে পারবে না। তাহলে তোমাকে যখনই ফোন কিনবে বা ফোন যে হার্ডওয়্যার থাকবে সেই হার্ডওয়্যার গুলোর মধ্যে কমিউনিকেশন বা যোগাযোগ করার জন্য কে কাজ করে? অপারেটিং সিস্টেম কাজ করে। তাহলে সেই অপারেটিং সিস্টেম কি ধরনের সফটওয়্যার? এটাকে বলে সিস্টেম সফটওয়্যার। মানে ওই সিস্টেমের মধ্যে কোনো একটা সিস্টেমটাকে মেনটেন করার জন্য। যেমন তোমার মোবাইলের মধ্যে তুমি রেখেছো ক্যামেরা, আচ্ছা ক্যামেরা রেখেছো, এবার ক্যামেরার যেটা তোমার ডিভাইস রয়েছে সেখানে হয়তো তিনটে ক্যামেরা রয়েছে। এবার তুমি যখন ছবি তুলতে যাবে সেই তিনটে ক্যামেরার মধ্যে তো একটা যোগাযোগ করতে হবে। সেই যোগাযোগ করবে কে? তার জন্য রয়েছে ওএস, অপারেটিং সিস্টেম। ওএস কি করেছে? এই তিনটে ক্যামেরাকে অ্যাসেম্বল করে তোমার জন্য একটা পিকচার তৈরি করছে। এবার তুমি যখন ক্যামেরা ফটোটা তুললে ওএস কি করলো? সেইটাকে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে তোমার যে মেমোরি আছে সেই মেমোরিতে গিয়ে স্টোর করে দিল। তাহলে পুরো কাজটা কে করছে? এই ওএস করছে, অপারেটিং সিস্টেম করছে। সেই অপারেটিং সিস্টেম হচ্ছে সিস্টেম সফটওয়্যার। বোঝা গেল? এরকম অপারেটিং সিস্টেমের উদাহরণ কি? কম্পিউটারের জন্য রয়েছে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস রয়েছে। অ্যান্ড্রয়েড যেটা রয়েছে সেটা মোবাইল ফোনের জন্য। আমরা যে মোবাইল ব্যবহার করি, মোবাইল ফোন ব্যবহার করি, তার জন্য অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড। আর এই উইন্ডোজ, লিনাক্স, ম্যাক এগুলো সব কম্পিউটারের জন্য, মানে ল্যাপটপ বলো যা বলো তার জন্য কম্পিউটারের জন্য। তাহলে কম্পিউটারের জন্য আলাদা অপারেটিং সিস্টেম হয়, মোবাইলের জন্য আলাদা অপারেটিং সিস্টেম। যেমন যদি বলা হয় মোবাইলে অ্যান্ড্রয়েড ছাড়া আর কি অপারেটিং সিস্টেম আছে, সেটা উদাহরণ দাও তো। মোবাইলে অ্যান্ড্রয়েড ছাড়া আর কোন অপারেটিং সিস্টেম আছে? আইও আইওএস আছে। আইওএস আছে, এটা অ্যাপেলের। যেমন ম্যাক ওএস অ্যাপেলের কম্পিউটারের অপারেটিং সিস্টেম, সেরকম আইওএস অ্যাপেলের মোবাইল অপারেটিং সিস্টেম। ঠিক আছে? আচ্ছা, আর এটা মনে রাখবে। এবার পরের প্রশ্ন আসছে যে ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের উদাহরণ কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার তারপরে আমি বুঝাবো যে ওপেন সোর্স জিনিসটা কি। দেখো, ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের উদাহরণ হচ্ছে লিনাক্স। এগুলো হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। দেখো, তুমি যখন উইন্ডোজ একটা সফটওয়্যার ইনস্টল করো বা তোমার মধ্যে যে উইন্ডোজ আছে, তুমি কি চাইলে তার মধ্যে কিছু সেটিংস এর পরিবর্তন করতে পারো? যে তুমি চাইছো যে উইন্ডোজ এর মধ্যে উইন্ডোজ মাইক্রোসফট এজ আছে, মানে এটা ব্রাউজার আছে, তুমি সেটাকে বাদ দিয়ে অন্য কোনো একটা ব্রাউজার তুমি তার মধ্যে ঢুকাতে চাইছো, মানে তাকে উড়িয়ে দিয়ে করবে, মানে সে থাকবে সেরকম না। তুমি তোমার মতো করে অপারেটিং সিস্টেম ডিজাইন করতে চাও, তুমি কিন্তু করতে পারবে না। তাহলে সেগুলো হচ্ছে ক্লোজড সোর্স হবে, মানে যেগুলো তুমি পরিবর্তন করতে পারবে না অপারেটিং সিস্টেম। মানে তুমি তার উপরে কোনো সফটওয়্যার ইনস্টল করে কাজ করতে পারো।
যে তোমার মোবাইলে, সাপোজ ধরো তোমার আছে যে মোবাইলে যে সেটিংস আছে, ইন্টারফেস আছে, তুমি চাইছো ওটাকে চেঞ্জ করতে, কোনো রকমের লঞ্চার টঞ্চার নয়, মানে তুমি এমনি সেটাকে পরিবর্তন করতে চাইছো, যে খুলবো সেটাকে সেটিংস না দেখে অন্য কিছু দেখাবে, তুমি চেঞ্জ করতে পারবে না। তাহলে সেগুলো হয় ক্লোজ সোর্স, মানে সেগুলোকে তুমি চেঞ্জ করতে পারবে না। কিন্তু ওপেন সোর্স হচ্ছে লিনাক্স, তুমি তোমার মানে চাহিদা মতো সেই সফটওয়্যারটাকে, অপারেটিং সিস্টেমটাকে চেঞ্জ করতে পারো, সেগুলোকে বলে ওপেন সোর্স। এরকম ওপেন সোর্স অপারেটিং সিস্টেমও হয়, ওপেন সোর্স সফটওয়্যারও হয়। এবং আজকের দিনে মনে রাখবে, এআই যেগুলো রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু ওপেন সোর্স করা আছে। মানে তোমার যদি মনে হয় তুমি এআই কে ডেভেলপ করতে চাও, আরো ডেভেলপ করতে পারো, কেউ তোমাকে বাধা দেবে না। ওই জন্য এখনকার দিনে যেগুলো অপারেটিং সিস্টেম হয় বা এআই, যেগুলো ওপেন সোর্স হিসেবে দিয়ে দেওয়া হয়। কিন্তু তার সোর্স কোড, এর জন্য একটা জিনিস দরকার, তার সোর্স কোড বললে একটা দরকার, ঠিক আছে? সোর্স কোড লাগে, পরীক্ষায় হয়তো দিতে পারে যে এআই ডেভেলপ করতে গেলে বা কোনো ওপেন সোর্স সফটওয়্যারকে ডেভেলপ করার জন্য কি প্রয়োজন, তখন বললে সোর্স কোড প্রয়োজন। মানে ওই ধরো কোনো কিছু মানে ব্যাংকের কোনো কিছু ওপেন করতে গেলে যেমন ওটিপি লাগে, ঠিক আছে? যে একটা ওটিপি দিলে, ওটিপি হলে তুমি খুলতে পারবে। বা ধরো একটা পাসওয়ার্ড লাগে, সেই পাসওয়ার্ড দিলে তুমি সেটা খুলতে পারবে। সেরকম কোনো ওপেন সোর্স সফটওয়্যারকে তুমি যদি ব্যবহার করতে চাও, তার জন্য সোর্স কোড লাগে, ঠিক আছে? তো সেই সোর্স কোডটা দেওয়া থাকে, এর মধ্যে তুমি চাইলেই খুলে কাজ করতে পারো। তার মানে তারা দিয়ে রাখে, বাবু তুমি চেঞ্জ করো, কোনো চাপ নেই, ঠিক আছে? এমএস ডস কি ধরনের অপারেটিং সিস্টেম? আর তার সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন আসবে, ইউনিক্স কি ধরনের অপারেটিং সিস্টেম? দেখো, এমএস ডস কম্পিউটার যখন খুলো, তখন দেখবে কমান্ড প্রম্পট বলে একটা জিনিস দেখে, তাহলে সেটাকে এমএস ডস বলা হয়। যখন প্রথম কম্পিউটার কেউ যদি কিনা আগের জেনারেশনে হতো, মানে আমরা যখন ডেস্কটপ কম্পিউটার টম্পিউটার কিনেছি, ঠিক আছে? মানে আমি যখন প্রথম কম্পিউটার কিনেছি 2000 আহ 7, 2007, ঠিক আছে? আমি যে আমার ফার্স্ট কম্পিউটার যখন কিনেছিলাম, আমি মানে আমি কিনিনি, তখন তো বাবা কিনেছে। তখন যখন তখন উইন্ডোজ 7, কারণ অপারেটিং সিস্টেম দিত না, দিত এমএস ডস ইনস্টল আছে, এমএস ডস ইনস্টল আছে। এবার তুমি তোমার অপারেটিং সিস্টেম ইনস্টল করো, তখন কিন্তু কম্পিউটার ব্যবহার করা খুব কষ্টকর ছিল। উইন্ডোজ 98, তারপরে এমএস ডস, এরকম দেওয়া থাকতো। সেগুলো হতো সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, মানে তার মধ্যে তোমার একটা ইউজার আছে, তুমি এক্সট্রা কোনো ইউজার সেট করতে পারবে না, ঠিক আছে? ইউজার মানে তুমি ল্যাপটপ বা কম্পিউটার যদি ব্যবহার করে দেখবে, খোলার সময় দেখায় একটা ইউজার। তুমি যদি চাও আরো 5 জন তোমার, তুমি যেগুলো ব্যবহার করছো, অন্য কেউ সেটা হয়তো 2 জন একটা কম্পিউটার ব্যবহার করছে, তুমি কি করলে তোমার নামে একটা ইউজার বানালে, সে তার নামে একটা ইউজার বানালে, তুমি তোমার ইউজারের মধ্যে কাজ করলে, সে তার ইউজারের মধ্যে কাজ করলো। মানে তার একটা আলাদা, ভাবো একটা ঘরের মধ্যে ঢুকেছো, মানে ঘরের মধ্যে এসেছো, সে একটা আলাদা অংশ পার্টিশন করে রেখেছে, তুমি একটা আলাদা অংশ পার্টিশন করে রেখেছো, যেমন অফিসের মধ্যে হয়, ব্যাপারটা সেরকম। তাহলে এমএস ডস এর ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। কিন্তু তারপরে দেখেছে একটা কম্পিউটার অনেকেই ব্যবহার করতে পারে, সেই জন্য তারপরে এসে গেছে ইউনিক্স। ইউনিক্স কি? মাল্টি ইউজার বা মাল্টিটাস্কিং, অনেক ইউজার ব্যবহার করতে পারে বা এবং অনেক কাজ একসাথে করতে পারে। কিন্তু এমএস ডস ছিল যেটা আমাদের হচ্ছে সিঙ্গেল ইউজার ওএস ছিল এবং সিইউআই ভিত্তিক, ঠিক আছে? মানে তুমি একটাই জিনিস তুমি ইউজ করতে পারো, একজনই ব্যবহার করতে পারবে, অন্য কেউ ব্যবহার করতে পারবে না, অ্যাট এ টাইম একজন ব্যবহার করবে, ঠিক আছে? আইফোন, এই যে প্রশ্নটা এসে গেছে যে আইফোনে ব্যবহার কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়? আইওএস, ওই যে উদাহরণে লিখে দিয়েছিলাম আইওএস, এটা হচ্ছে আইফোনে ব্যবহার করা অপারেটিং সিস্টেম হচ্ছে আইওএস, ঠিক আছে? সুন্দর ব্যাপার। পরের প্রশ্ন, কোন সফটওয়্যার বিনামূল্যে ব্যবহার করতে দিলে কিন্তু তার সোর্স কোড পরিবর্তন না করা গেলে তাকে কি বলা হয়? তাকে বলে ফ্রিওয়্যার। অনেক সফটওয়্যার দেখবে যেগুলো হচ্ছে ফ্রিতে পাওয়া যায়, ঠিক আছে? যেমন ধরো ধরো হচ্ছে ফটোশপ, ঠিক আছে? ধরো কেএম প্লেয়ার বা বিভিন্ন ধরনের পেইন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, অনেক সফটওয়্যার আছে যেগুলো কিনতে হয়, কিন্তু কিনতে নেই, এমনি পাওয়া যায় পেইন্ট সফটওয়্যার। কিন্তু তুমি কি চাইলে পেইন্ট সফটওয়্যারটাকে পরিবর্তন করতে পারো? পারবে না। তুমি সেটাকে ব্যবহার করতে পারো, ফ্রিতে ব্যবহার করতে পারো, কিন্তু সেটাকে তুমি পরিবর্তন করতে পারবে না। তাহলে কোনো সফটওয়্যার যেটা বিনামূল্যে ব্যবহার করতে পারে কিন্তু তার সোর্স কোড দেওয়া হবে না, তাকে বলা হয় ফ্রিওয়্যার, মানে ফ্রি সফটওয়্যার। যেটাকে আমরা ফ্রি সফটওয়্যারকে ফ্রিওয়্যার বলে থাকি, ঠিক আছে? কিছু সফটওয়্যার হয় যেগুলো নির্দিষ্ট সময়ের জন্য ট্রায়াল হিসাবে বিনামূল্যে ব্যবহার করে, এগুলোকে বলে শেয়ারওয়্যার। যেমন দেখবি অনেক সফটওয়্যার থাকে অ্যাডোব প্রিমিয়ার প্রো, ঠিক আছে? বা ধরো হচ্ছে ফটোশপ, এই সফটওয়্যার গুলোকে কিন্তু তোমাকে কিনতে হয়, পারচেজ করতে হয়। মাইক্রোসফট ওয়ার্ড, এগুলোকে তোমাকে মানে মাইক্রোসফট অফিস, এগুলোকে তোমাকে, এবার ধরো এখনকার দিনে সবাই ধরো নেটফ্লিক্স, যদিও নেটফ্লিক্স বলো বা অ্যামাজন প্রাইম, এগুলো ওটিটির মধ্যে পড়ে,
কিন্তু এগুলো হচ্ছে ট্রায়াল হিসেবে, তুমি যদি চাও ট্রায়াল হিসেবে ব্যবহার করতে পারো, তারপরে তোমার ব্লক হয়ে যাবে, ঠিক আছে? এরকমও হয়। যেমন স্ক্রিন, আমার যেমন কিছু সফটওয়্যার আছে যেগুলো তোমার কিছুদিন ট্রায়াল থাকবে, তারপর আর হবে না। তোমাকে দেখাবে, এবার তোমাকে কিনতে হবে, না তুমি ব্যবহার করতে পারবে না। সেগুলোকে বলে শেয়ারওয়্যার। কিছু কিছু আছে তুমি পেড না করলেই ব্যবহার করতে পারবে না, কিন্তু কিছু কিছু আছে ট্রায়াল করে তুমি তারপরে যদি ইচ্ছা হয় তুমি ব্যবহার করতে পারো, সেগুলোকে শেয়ারওয়্যার বলা হয়। ঠিক আছে? এবার উইন্ডোজ কোন অপশন ব্যবহার করে নতুন হার্ডওয়্যার এবং ড্রাইভার চেক করা হয়? তুমি হয়তো নতুন কোনো একটা ডিভাইস এনেছো, যেটা লাগিয়ে দিলে কম্পিউটার, দেখবে সেটা সঙ্গে সঙ্গে চলছে না, বা দেখবে চলছে না, তখন কি করতে হয়? কম্পিউটারের মধ্যে একটা অপশন আছে কন্ট্রোল প্যানেলের মধ্যে গিয়ে, ডিভাইস ম্যানেজার বলে, সেখানে তোমাকে দেখিয়ে দেবে তুমি একটা নতুন হার্ডওয়্যার তুমি কিন্তু সেখানে ইনস্টল করছো। এবার তার জন্য কি করতে হবে? তোমাকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, যেটা কি করবে, ওর মধ্যে কমিউনিকেশন করবে। মানে তোমার ঘরে একজন, সাপোজ ধরো তোমার বাড়িতে তোমার সবকিছু দেখো, তোমার মা বা বাপ মা সবাইকে চেনে, তোমার বাড়ির যতজন সদস্য আছে। এবার তোমাকে কি করতে হবে? তুমি কি করলে, তুমি হচ্ছে তোমার হচ্ছে বাইরে গিয়ে তোমার একটা বিয়ে করে নিয়ে চলে এলে। এবার তোমাকে তো তোমার মায়ের সাথে পরিচয় করে দিতে হবে, মা এইটা দেখো আমি তোমার বউ এনেছি, বৌমা এনেছি। তোমাকে পরিচয় করে দিতে হবে, মা তখন জানলো আচ্ছা ঠিক আছে এটা আমার বৌমা। এবার সে তার সাথে যোগাযোগ করলো, কথা বললো, ঠিক আছে। তার মানে কি, তুমি কম্পিউটারে যখন নতুন হার্ডওয়্যার নিয়ে আসবে, তাহলে তোমাকে অপারেটিং সিস্টেমকে বলতে হবে যে বাবু আমি একটা হার্ডওয়্যার নিয়ে এসেছি, তুমি একটু চেক করে নাও, তুমি তার মতো একটু মানিয়ে গুছিয়ে নাও। তাহলে সঙ্গে সঙ্গে কি হবে, ডিভাইস ম্যানেজার আছে, সে সঙ্গে সঙ্গে ড্রাইভার ইনস্টল করবে, বলবে যে ঠিক আছে আমি এটা ইনস্টল করছি, এর মাধ্যমে একে এ ব্যবহার করা যেতে পারে। ব্যাস হয়ে গেল, সে কাজ করতে শুরু এ করবে। ফোনেতে যেমন অ্যাড ম্যানেজার থাকে ওইরকম নয়? ফোনে অ্যাপ ম্যানেজারের থেকে একটু আলাদা। ফোনের অ্যাপ ম্যানেজারের মধ্যে অ্যাপ ইনস্টল, কিন্তু এখানে ড্রাইভার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ডিভাইস, যখনই দেখো ডিভাইস ম্যানেজার ওপেন করেছি, দেখো এর মধ্যে দেখো চলে এসেছে অডিও ফাইল কি কি আছে, ব্যাটারি কি আছে, ব্লুটুথ কি আছে, কম্পিউটারের মধ্যে কি কি আছে, সব এখানে চলে আসবে। এবার যখনই তুমি এক্সট্রা কিছু ইনস্টল করবে, সঙ্গে সঙ্গে এখানে তোমার দেখিয়ে দেবে কি ব্যাপার তুমি ইনস্টল করেছো। এবার যদি তোমার অপরিচিত কেউ ভদ্রলোক হয়, সঙ্গে সঙ্গে এখানে দেখাবে ইয়েলো কালারের একটা দেখিয়ে দেবে যে হ্যাঁ এটা কি, মানে কম্পিউটার তখন দেখাবে এটা কি। তখন তোমাকে সঙ্গে সঙ্গে এর কাছে যেতে হবে, গিয়ে বলতে হবে যে এটা হচ্ছে পরিচিত আমার আছে, এই যে এখানে ডিভাইস আপডেট ড্রাইভার, ঠিক আছে, তো এখানে ড্রাইভার ইনস্টল করতে হবে, তখন এটা দেখাবে যে হ্যাঁ ঠিক আছে তোমার তখন চেক করে বলবে এই যে কোনো কিবোর্ড বা মাউস যদি এন্টার করি, সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে কোনো এক্সট্রা কিছু। কারণ আমার কিবোর্ড এখানে ইনস্টল করাই আছে ল্যাপটপের সঙ্গে, এক্সট্রা কিছু ইনস্টল করলে সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে কি? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে আমরা যে কোনো কথা টথা বলি, তাহলে আমরা কি কথা বলি? ইংরেজিতে বলি, বাংলাতে বলি, যাই বলি তাই বলি, কিছু একটা কথা বললাম। এবার কম্পিউটার তো সেসব কথা বুঝে না। কম্পিউটার হচ্ছে তার ভাষা বোঝে, তাহলে কম্পিউটারের যে ভাষা সেটাকে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ। মানে কম্পিউটার শুধু বোঝে জিরো এবং ওয়ান, বলবে জিরো এবং ওয়ান বুঝে। ছোটবেলা থেকে পড়েছো তো কথাটা, না শোনোনি? জিরো ওয়ান ওয়ান মানে কি বলো তো? মানে অ্যাকচুয়ালি কম্পিউটার কি বোঝে? জিরো আর ওয়ান বলতে কি বোঝে? বাইনারি ডিজিট, এটা তো বাইনারি ডিজিট। এটা মানে কেউ বোঝে না। আচ্ছা আমি কিছুই বুঝি না, আমাকে বুঝাও যে কম্পিউটার জিরো আর ওয়ান বুঝে। আমি বুঝতে বলি জিরো আর ওয়ান আবার কি করে, তো দুই বুঝতে তার কি অসুবিধা আছে? মানে এমন কিছু একটা বলো যেটা আমি বুঝতে পারবো, যেটা কেউ কিছু বুঝে না। এটা তো তুমি তো কম্পিউটারের ভাষা বলছো, তুমি বলতে পারবে? দেখো খুব সিম্পল, কম্পিউটার একটা কথাই বোঝে, কম্পিউটার বোঝে ইয়েস আর নো। কি বললাম, বোঝা গেছে? কোনো কিছু যদি কম্পিউটারে মনে হয় যেটা নো, তাহলে কম্পিউটার বলবে জিরো, ঠিক আছে? মোদ্দা কথা হচ্ছে এটাই, কোনো কিছু যদি কম্পিউটারের মনে হয় ইয়েস, তাহলে সে ওয়ান নেবে, কোনো কিছু যদি কম্পিউটার মনে হয় নো, তাহলে জিরো নেবে। তাহলে কম্পিউটার শুধু ইয়েস আর নো বুঝে, এর বাইরে কম্পিউটার কিচ্ছু বোঝে না। এবার ইয়েস আর নো তোমাদেরকে যদি বলি, সেটা তো বুঝতে একটু বেশি কমপ্লিকেটেড হবে। সেই জন্য একটু সহজ ভাষায় বলে দেওয়া হয়েছে, কম্পিউটার জিরো আর ওয়ান কে বোঝে। কম্পিউটার জিরো ওয়ানও বুঝে না, কম্পিউটার শুধু ইয়েস আর নোটা বোঝে। ঠিক আছে, তাহলে এবারে কি, তুমি একটা কোনো কথা লিখো যে মাই নেম ইজ সৈকত, তাহলে এই কথাটা কম্পিউটার তো বুঝতে পারলো না, তাহলে কম্পিউটারকে বোঝাতে হবে। তাহলে সেই কথাটাকে, সেই হাই লেভেল তুমি যে কথাটা বললে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কে নিয়ে যাবে? কম্পাইলার। কম্পাইলার কি করবে? তোমার নাম বা কোনো সংখ্যাকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করে দেবে। ওটা কি করে পরিবর্তন, সেটা আবার অন্য পদ্ধতি রয়েছে, অত বোঝার দরকার নেই। ঠিক আছে, কম্পাইলার করে। এবার মেশিন ল্যাঙ্গুয়েজ কি দিয়ে তৈরি? জিরো আর ওয়ান দিয়ে তৈরি, সেটা হচ্ছে বাইনারি।
একদম ঠিক। তুমি যেটা বলেছো কোনো ঠিক না। তুমি যেটা বলেছো সেটা বইতে যতটা পড়েছো ততটুকু। তার বেশি তো আইডিয়া নেই। এটাই ব্যাপার। এবার কম্পিউটারের ভাষায় যে প্রোগ্রামিং এরর কে কি বলা হয়? বলা হয় বাগ। ঠিক আছে? বাগ মানে এখানে আবার ছাড়পোকা নয় বা টাইগার নয়। কম্পিউটারের প্রোগ্রাম মানে কোনো কিছু লেখা আছে। এরপরে এটা করো, এরপরে এটা করো। এবার লেখার ক্ষেত্রে কিছু ভুল হতে পারে। সিনট্যাক্স এরর হয়, ঠিক আছে? লজিক্যাল এরর হয়, বহু ধরনের এরর হয়। ঠিক আছে? আমি বেশি কম্পিউটার ভাষা শেখাবো না, প্রোগ্রামিং কিছু শেখাবো না। একটা ক্লাসে অনেক কিছু বলতে হবে। ঠিক আছে? তো অসুবিধা নয়। কিন্তু কম্পিউটারে যদি কোনো কিছু এরর হয় বা ভুল হয়, সেটাকে বলা হয় কম্পিউটারে বাগ এসেছে, বাগ। ওই জন্য দেখবো অনেক সময় বলা হয় যে কম্পিউটারে বাগ রিপোর্ট। এই কথাটা হয়তো দেখেছো। মোবাইলেও দেখবে অনেক সময় বাগ রিপোর্ট দেখায়। দেখেছো কোনোদিন বাগ রিপোর্ট? কোনোদিন দেখোনি বাগ রিপোর্ট? কম্পিউটার, ফোনে, মোবাইলে? মোবাইলেও কিন্তু দেখায়। কেউ কোনোদিন খেয়াল করোনি বা দেখোনি। তুমি মোবাইলটাই ব্যবহার করো। বাকি কিছু দেখো না। মোবাইলেও দেখবে অনেক সময় বাগ রিপোর্ট দেখায়। কম্পিউটারেও সেরকম বাগ রিপোর্ট। বাগ রিপোর্ট মানে কোন জায়গায় কি এরর হয়েছে সেটাকে দেখা। আচ্ছা, প্রোগ্রামিং এর যে ভুল বের করা, ভুল বের করার পদ্ধতিকে কি বলা হয়? কিছু হয়তো ভুল আছে, সেটাকে তো বের করতে হবে। তার পদ্ধতিকে বলা হয় ডিবাগিং। কোনো প্রোগ্রামের ভুল বের করার পদ্ধতিকে কি বলা হয়? বলা হয় ডিবাগিং পদ্ধতি। ঠিক আছে? কোন জায়গায় ভুল আছে বের করে একটা প্রোগ্রাম লিখে ফেলেছো, তখন কি করতে হবে? ডিবাগ বলে একটা অপশন দেখাবে প্রোগ্রামিং এর মধ্যে। তুমি ডিবাগ করলে সে বলে দিবে তোমার এখানে ভুল আছে। ঠিক আছে? ভুল বের করতে হবে। বিশ্বে প্রথম হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা? হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফোটান। এবার তোমরা কেউ যদি অনেক আগে পড়তে, এখন তো শেখানো হয় না। ঠিক আছে? এখন খুব একটা ফোটান টোটান এখন শেখায় কিনা জানি না। এখন আচ্ছা, কেউ সৈকতের সময় তোমাদের কি সৈকত, তুমি একটা সময় ফোটান শিখেছিল কলেজে? কম্পিউটার অনার্সে তো ল্যাঙ্গুয়েজ শেখায়, শেখায়নি কলেজে? না, শেখায়নি। কোনো মানে কোনো ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ শেখায়নি? সি প্লাস প্লাস? হ্যাঁ, সি প্লাস প্লাস শিখিয়েছিল। আর সেটাই জিজ্ঞেস করছি, তো এখন সি প্লাস প্লাসই রয়ে গেছে। তারপর জাভা হ্যাঁ, কি শিখিয়েছে? শুধু সি না প্লাস জাভা প্লাস? ফাভা শেখায়নি, HTML সি প্লাস প্লাসই এইচটিএমএল? শিখিয়েছে। আর কিছু শেখায়নি? বাবা, এখনো আপডেট করেনি। আহ, আচ্ছা, তোমার কোন মানে কোন কলেজ ছিল? আন্দোল কলেজ, প্রভু আন্দুল জগৎ কলেজ? বন্ধু। আর আন্দুলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আন্দুলে এখনো করেনি। যাই হোক, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তো করা তো উচিত ছিল। যাই হোক, তো আমাদের আমাদের সময় সি প্লাস প্লাস এর সঙ্গে অলরেডি অনেক কিছু তোমার এটে তোমার শেখানো হতো। ফোর্টেন তো এখন শিখিয়ে দেয়। ঠিক আছে? যাই হোক, পাইথন তো এখন তো সব জায়গাতে পাইথন মানে কলেজ টলেজ আর অটোনোমাস কলেজ হলে তো পাইথন তো শেখায়। যাই হোক, ঠিক আছে, কি বলবো আর। তো যাই হোক, প্রথম যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল ফোটান। ফোটানটা খুব সহজ। এটা কিন্তু মানে আমরাও যখন পড়েছি 2011-12 সালে, 12 সালের দিকে, তখনও কিন্তু আমাদের ফোটান শেখাতো। তখন আমরা ফোটান শিখেছি। এখনো তোমাদের তবুও ফোটান শেখায়নি। আচ্ছা, যাই হোক, কি আর বলবো। মিদনাপুর কলেজে তো শেখাতো। জানি না এবার তোমাদের। আচ্ছা, যাই হোক, তো প্রথম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফোটান। তার পুরো নাম হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। ঠিক আছে? আচ্ছা, এবার পরের প্রশ্ন হচ্ছে কোবল। কোবল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন ফোটান একটা ল্যাঙ্গুয়েজ, সেরকম কোবল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কোথায় ব্যবহার করা হয়? কোবল বেসিক্যালি ব্যবহার করা হয় বিভিন্ন ব্যবসার কাজে। বিভিন্ন ব্যবসায়িক কাজে ব্যবহার করে কোবল। ঠিক আছে? এরকম অনেক ল্যাঙ্গুয়েজ আছে। সি রয়েছে, সি প্লাস প্লাস রয়েছে, জাভা রয়েছে। ঠিক আছে? ফোটান তো দেখতেই পেয়েছো, পাইথন রয়েছে। এরকম প্রচুর ল্যাঙ্গুয়েজ রয়েছে যেগুলো কি শেখানো হয়। ঠিক আছে? এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু এক্সাম্পল। আচ্ছা, এবার প্রশ্ন আসবে যে এই এমএস ওয়ার্ড, ইমেল, এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এগুলো কি ধরনের সফটওয়্যার? তো এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো? যেগুলো নির্দিষ্ট একটা কোনো কাজে ব্যবহার করা হয়, সেগুলোকে অ্যাপ্লিকেশন। মানে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কোনো কিছু টাইপ করলে, এক্সেল দিয়ে তুমি সেখানে কোনো এক্সেলের কাজকর্ম করলে, কোনো শিট বানালে, পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশন করলে। তারপরে ধরো এই যে ফটোশপ, ফটোশপ একটা উদাহরণ। ফটোশপের মাধ্যমে তুমি কি করলে? কোনো কিছু ছবি এডিট করলে। তারপরে হচ্ছে প্রিমিয়ার প্রো, অ্যাডোব প্রিমিয়ার প্রো। ঠিক আছে? প্রিমিয়ার প্রো দিয়ে তুমি হচ্ছে ভিডিও এডিট করলে। তারপর ধরো হচ্ছে কোরেল ড্র।
ঠিক আছে? কোরেল ড্র দিয়ে তুমি কিছু আঁকলে, তারপরে অটোক্যাড, এরকম প্রচুর যে সফটওয়্যার রয়েছে, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? এটা তো কম্পিউটারের ওয়ার্ডে বলি হোয়াটসঅ্যাপ, কি করলে চ্যাটিং এর জন্য ব্যবহার করবে, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মানে পার্টিকুলার একটা কোনো কাজের জন্য ব্যবহার করা হয়েছে, এগুলোকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার নয়, সিস্টেম সফটওয়্যার যেগুলো ওই যে বললাম অপারেটিং সিস্টেম, যেগুলো সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়ে, আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ। এবার এই যে প্রত্যেকটা যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হয়, এদের একটা করে এক্সটেনশন হয়। এক্সটেনশন মানে কি? যেটাকে দেখে চেনা যায়। সাপোজ তোমাকে বললো যে তোমার নাম কি, তুমি বললে প্রীতি, ঠিক আছে? এবার তোমাকে বললে কেউ যদি এবার তোমার মানে পাড়ায় গিয়ে কেউ যদি বলে এখানে প্রীতি কেউ আছে, তখন কে বলবে টাইটেল বলো, বলে, তখন তুমি বলবে আমার নাম হচ্ছে প্রীতি ঘোষ, ঠিক আছে? তখন বললে হ্যাঁ ঠিক আছে, তাহলে প্রীতি ঘোষ, ওই ঘোষের বাড়িতে একজন সে আছে প্রীতি ঘোষ, তাহলে গেল। কিন্তু প্রীতি বললে তো অনেক লোক আছে, তাহলে তোমাকে নামটার সঙ্গে সঙ্গে তার বলতে হবে। এবার কোনো কিছু বলার সাথে সাথে কি হয়, এবার বললো প্রীতি ঘোষ, বলে প্রীতি ঘোষ তার বাবার নাম, কারণ প্রীতি ঘোষ নামের হয়তো সেখানে 5 জন আছে, তো তার বাবার নাম তো এক হবে, তখন তাদের বাবার নাম ম্যাচ করে বললো হ্যাঁ ওই বাড়িটা। তাহলে কোনো কিছু যখন কম্পিউটারে যখন কোনো কিছু ফাইল ব্যবহার করা হয়, তার পেছনে থাকে একটা এক্সটেনশন, যেটা কম্পিউটার বুঝতে পারে যে এর এক্সটেনশন আছে .docx, তার মানে এই ফাইলটাকে আমাকে খুলতে হবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে। এর এক্সটেনশন আছে মাইক্রোসফটে, এর এক্সেল এস, এক্সএল এস এক্স, এ আছে পিপিটিএক্স, মানে এটা পাওয়ার পয়েন্ট দিয়ে খুঁজতে হবে। মানে কোনো একটা ফাইলের নাম কেউ রেখেছে গুড, তাহলে গুড ফাইল নামে ওয়ার্ড ফাইলও আছে, এও রয়েছে, আর পাওয়ার পয়েন্ট, তিনজনেরই গুড নামের ফাইল রয়েছে। এবার কম্পিউটার তো কনফিউজ যে এই গুড ফাইলটাকে আমি কি দিয়ে খুলবো। তাহলে যখনই তুমি গুডের পরে গুড ডট পিপিটিএক্স লিখে রাখবে, সঙ্গে সঙ্গে কম্পিউটার বুঝে যাবে যে এটাকে আমার পাওয়ার পয়েন্ট দিয়ে খুলতে হবে। যখনই গুড ডট এক্সেল এস এক্স লেখা থাকবে, সঙ্গে সঙ্গে কম্পিউটার বুঝে যাবে এটাকে আমাকে মাইক্রোসফট এক্সেল দিয়ে খুঁজতে হবে। যখনই গুডের নিচে ডট ডিওসিএক্স থাকবে, বুঝে যাবে যে এটাকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে খুঁজতে হবে। সেরকম কোনো কিছু একটা ফাইলের নাম লেখা আছে গুড ডট MP4, তাহলে সঙ্গে সঙ্গে বুঝে যাবে এটা কোনো না কোনো একটা ভিডিও আছে, তো এটাকে মাইক্রোসফট মানে কেএম প্লেয়ার ভিএলসি প্লেয়ার দিয়ে চালাতে হবে। কোনো একটা ফাইল আছে গুড ডট MP3, তার মানে কোনো একটা MP3 গান আছে, সেরকম MP3 প্লেয়ার দিয়ে চালাতে হবে। কোনো একটা ফাইলের নিচে লেখা আছে গুড ডট জেপিইজি, মানে এটা একটা ফটো, ফটো ভিউয়ার দিয়ে আমাকে দেখাতে হবে। এইগুলোকে বলে এক্সটেনশন। পেছনে যদি এক্সটেনশন না থাকে, কম্পিউটার বুঝতে পারবে না যে এটাকে আমাকে কি দিয়ে চালাতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। মানে এটা হলো আইডেন্টিফিকেশন এটা একটা নাকি? আইডেন্টিফিকেশন, একদম একদম। কোনো একটা ফাইলকে বোঝার জন্য, মানে তোমার যে কোনো একটা ফাইল, তুমি যখন কোনো একটা, তোমাকে আমি পিডিএফ পাঠালাম, এই যে পিডিএফ কথাটা বলো, স্যার এটা পিডিএফ পাঠাবেন, তা পিডিএফ কি, আমি তোমাকে একটা পিডিএফ পাঠালাম, তার নাম হচ্ছে গুড ডট পিডিএফ। তাহলে যখনই গুড ডট পিডিএফ পাঠালাম, সঙ্গে সঙ্গে তোমরা পিডিএফ ভিউয়ার দিয়ে সেটাকে খুললে। তুমি কি সেই মানে সেই পিডিএফটা যেটা পাঠালাম সেটাকে তুমি হচ্ছে তুমি যে মানে কোনো কিছু এমএক্স প্লেয়ার দিয়ে তুমি কি ভিডিও প্লেয়ার দিয়ে চালাতে পারবে? তোমাকে পিডিএফ ভিউয়ার দিয়ে দেখতে হবে, সেরকম ব্যাপার, ঠিক আছে? মানে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সফটওয়্যার আছে, যে পার্টিকুলার ওই কাজটা করে। সিম্পল ব্যাপার। এবার হচ্ছে WWW, এটা ওয়ার্ল্ড ওয়াইড, ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। কোনো কিছু বিশ্বের মধ্যে কোনো কিছু অ্যাড্রেস খোঁজার জন্য তোমাকে WWW দিতে হবে। যখনই WWW দেওয়া হবে, মানে সে বুঝে গেল কম্পিউটার যে আমাকে সারা পৃথিবীর মধ্যে ইন্টারনেট থেকে খুঁজে আনতে হবে, তখনই WWW ব্যবহার করা হয়। এবার হচ্ছে HTTPS। HTTPS কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। অনেক জায়গায় শুধু HTTPও লেখা থাকে, তাহলে HTTP হলে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এবার HTTPS মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এবার দুটোর মধ্যে কি পার্থক্য? যখনই HTTP দেওয়া থাকবে, তার মানে সেটা যে কেউ খুলতে পারে। সাপোজ ধরো আমি তোমাকে একটা ওয়েবসাইট দিলাম, সেই ওয়েবসাইট যখনই তুমি খুলবে, সে খোলার সাথে সাথে সেখানে তুমি দেখতে পারবে সেই কোনো একটা ওয়েবসাইট দিলাম, কোনো সিনেমা ডাউনলোডের ওয়েবসাইট, তখন সেটা হবে এইচটিটিপি, মানে তুমি এইচটিটিপি মেরে দিয়ে তুমি তার মধ্যে ঢুকে গেলে কোনো চাপ নেই, তুমি দেখলে সেখানে কি আছে না আছে ঢুকবে। কিন্তু যখন তুমি ফেসবুক খুলতে যাবে, তখনই দেখবে চলে আসবে এইচটিটিপিএস, মানে তুমি এরপরে তুমি যদি যেতে চাও, তোমাকে সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাকে সেখানে ঢুকতে হবে, ঠিক আছে? নাহলে তুমি ঢুকতে পারবে না। যে কোনো ওয়েবসাইট যখন দিবে, অ্যাড্রেস দিবে, তখন দেখবে কিছু কিছু ওয়েবসাইটের আগে এইচটিটিপি দেওয়া আছে, কিছু কিছু ওয়েবসাইটের আগে এইচটিটিপিএস দেওয়া আছে। এস মানে
সেটা সিকিউর হবে অথবা তার মধ্যে কোনো অথেন্টিকেশনের ব্যাপার থাকবে। আর যদি HTTP দেওয়া থাকে তার মধ্যে কোনো সিকিউরিটি বা অথেন্টিকেশনের কোনো ব্যাপার নেই, যে কেউ ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই, সবার জন্য ফ্রি। কিন্তু সিকিউর যখন থাকবে, কোনো না কোনো একটা জায়গায় গিয়ে তোমাকে ইউজার আইডি পাসওয়ার্ড এন্টার করতে হবে, ঠিক আছে, বা তোমার ডেটা, তোমার আইডেন্টিটি তোমাকে জানতে চাইবে যে কোনো একটা জায়গায়। আর যদি না থাকে তুমি এমনিই দেখতে পারো, কোনো চাপ নেই, ঠিক আছে। এবার গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা হচ্ছে কি, তোমার অ্যাড্রেস। যখনই তুমি হচ্ছে কোনো একটা চিঠি পাঠাবো, এই যে পাঠাবো কুহেলি, এবার বললাম কুহেলিকে আমি একটা চিঠি পাঠাবো, তাহলে বললাম যে তাহলে পোস্ট অফিসে গিয়ে আমি লিখলাম যে চিঠি পাঠানোর জন্য কাকে পাঠাবো, যে কুহেলি ঘোষ, দিয়ে তাদেরকে দিয়ে দিলাম। তো পোস্ট অফিসে যে পোস্ট মাস্টার মশাই আছে বলবে একটু শুনুন, আসবে যে কানে ঠাস করে একটা চড় মারে। বলবে কেন? আরে তুমি পাঠিয়েছো যে তার অ্যাড্রেসটা তো দিবে। তুমি বলো ও আচ্ছা আচ্ছা, তার গ্রামের নাম এই শ্যামবাজার। সে কি করলো, আবার শুনুন, যে কানের গোড়ে আবার একটা মারলো। কেন? আরে গ্রামের নাম লিখলে হবে, বাকি ফুল অ্যাড্রেস লিখুন। বলো আচ্ছা আচ্ছা, গ্রামের নাম লিখলে আর পোস্ট অফিসটা লিখে দিন। সে তোমাকে আবার একটা মারলো। তার মানে তোমাকে কি ফুল অ্যাড্রেস দিতে হবে, গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, ডিস্ট্রিক্ট, পিনকোড, এগুলো তোমাকে দিতে হবে, তাহলে প্রপার অ্যাড্রেসে পৌঁছাবে। সেরকম কম্পিউটারে, ওয়েবসাইটে অনেক জায়গায় তো অনেক কিছু আছে, তাহলে তোমাকে পার্টিকুলারলি সেই জায়গায় যদি খুঁজতে হয়, তাহলে তোমাকে ইউআরএল এন্টার করতে হবে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। মানে তুমি যদি ফেসবুক খুলতে চাও, শুধু ফেসবুক লিখলে হবে না, তোমাকে লিখতে হবে www.facebook.com। এবার বলবে স্যার আমি তো ক্রোমে গিয়ে তো স্যার শুধু ফেসবুক লিখি, ফেসবুক খুলে যায়। ব্যাপারটা হচ্ছে, তোমার হয়ে সেই গুগল কি করছে, তোমার ফেসবুকে তুমি ফেসবুক লিখছো, সে সঙ্গে সঙ্গে তোমাকে বলে ফেসবুক, তার মানে তুমি কি এখানে যেতে চাও, তুমি বলে হ্যাঁ হ্যাঁ আমি এখানে যাবো, সে তোমাকে নিয়ে পৌঁছে গেল। মানে সেও কিন্তু ইউআরএলটাই এন্টার করছে, তোমার হয়ে সে কাজটা করে দিচ্ছে, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে আইপি, ইন্টারনেট প্রোটোকল। আইপির পুরো নাম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, মানে হচ্ছে ইন্টারনেট যখন ব্যবহার করতে হয়, কিছু প্রোটোকল বা কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়মের বাইরে কিন্তু কোনো কাজ হবে না। কিছু প্রোটোকল মেনটেন করে করতে হয়, সেটাকে বলে ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে। কিছু মানে কিছু কিছু রুলস থাকে, যে তুমি এইটা করতে পারো, এইটা করতে পারো, একটা স্পিড থাকে, সেগুলোকে আইপি বলা হয়। এবার আইপির অনেক রকম ভাগ হয়, IPv4 হয়, IPv6 হয়, এই কথাগুলো দেখেছো। এবার IPv4 IPv6 এর একটা জেনারেশনের পার্থক্য আছে, কাজের পার্থক্য আছে, স্পিডের পার্থক্য আছে, অনেক কিছু আছে। এগুলো ভার্সন 4 ভার্সন 6 হয়। আপগ্রেডেশন মানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন গুলো, মানে এর যে রেগুলেশন, মানে যেটাগুলো, মানে তোমার রুলস যেগুলো, সেগুলো আরো বেশি ডেভেলপ। IPv4 এর থেকে IPv6 আরো বেশি, মানে সিকিউরড হবে, আরো বেশি তার মধ্যে ইনফরমেশন থাকবে, আরো বেশি কাজ সে করতে পারবে, ঠিক আছে। HTML, এটা প্রত্যেকে জানি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা এক ধরনের ওই যে ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে তুমি কিন্তু ওয়েবসাইটে কোনো কিছু লিখতে পারো। ল্যান পুরো নাম লোকাল এরিয়া নেটওয়ার্ক, কোনো কাছাকাছি অঞ্চলের মধ্যে তুমি যদি কোনো নেটওয়ার্ক তৈরি করো, ল্যান বলা হয়। ওয়ান বলা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, আর একটু যদি বেশি হয় ম্যান বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মানে একটা শহরের মধ্যে যদি কোনো নেটওয়ার্ক তুমি বানাতে চাও, এগুলোকে ম্যান দিয়ে পড়া হবে। ল্যান, ওয়ান, ম্যান, এগুলো নেটওয়ার্কের বিভিন্ন ফুল ফর্ম। এবার আমরা তো প্রত্যেকে ব্যবহার করি ওয়াইফাই। ওয়াইফাই এর পুরো নাম কি? ওয়াইফাই ছাড়া তো আজকের দিনে চলবে না। আমিও ক্লাস করছি ওয়াইফাই তে, ওয়াইফাই মেশিন বসানো আছে, আমাদের কাজ করছি। আমি যখনই এখান থেকে চলে যাব, একটু দূরে চলে যাব রুমের বাইরে, তখন আর ওয়াইফাই নেই। তাহলে ওয়াইফাই এর পুরো নাম হচ্ছে ওয়্যারলেস ফাইডিলিটি। মানে একটা এরিয়ার মধ্যে থাকবে, সেই এরিয়ার কাছাকাছির মধ্যে তুমি যে কোনো ডিভাইস যদি রাখো, সে তুমি সিকিউর ভাবে তার মধ্যে কাজকর্ম করতে পারবে, সেগুলোকে ওয়্যারলেস ফাইডিলিটি বলা হয়। এবার গুগল, ফেসবুক, গুগল, ইয়াহু, বিং, এগুলো কি? এগুলো হচ্ছে এক ধরনের সার্চ ইঞ্জিন। ওই যে বললাম সার্চ ইঞ্জিন কি করে, মানে এক কথায় সার্চ ইঞ্জিনকে বাংলা ভাষায় বলতে পারো এরা হচ্ছে দালাল, ঠিক আছে। এবার দালালের কি কাজ, তাহলে আমি গালি দিচ্ছি না, দালাল তো কোনো মানে গালি দেওয়া না একটা। দেখো, দালাল যদি কেউ ভাবে গালি, তাহলে তার মতো মূর্খ কেউ নেই। যদি সেটাই হতো, তাহলে দালাল স্ট্রিট বলে কোনো কিছু হতো? নিশ্চয়ই না। তার মানে এই যে আগেকার দিনে কি হতো, আজকের দিনে কাউকে যদি এই তুই দালাল হয়েছিস, তাহলে সে অপমানিত বোধ করে। যেমন কাউকে যদি তুমি বলে বিহারি, বললে সে অপমানিত বোধ করে, কারণ ভাবে বিহারি মানে তাকে গালি দিচ্ছে। কিন্তু ব্যাপারটা সেরকম না। দালাল মানে কি, যে কি করে, যার কাছে সবার খবর আছে। একটা গ্রামে হয়তো 100 জন লোক আছে, ঠিক আছে। যে দালাল হবে সে 100 জন লোকের ঘরের খবর জানে, যে এর ঘরে কি, ওর ঘরে কি, ওর ঘরে কি, সবার খবর জানে। কে
জমি বিক্রি করছে, কার মেয়ের বিয়ে হয়নি, কি ব্যাপার স্যাপার সবার খবর রাখে। এবার যখনই তোমার এ এ একজন ব্যক্তি রয়েছে, বি একজন ব্যক্তি রয়েছে, এরকম 100 জন ব্যক্তি রয়েছে। তো এ জানে এ এর একটা ছেলে মানে কোন একটা টাকার প্রয়োজন, বি টাকা বেশি এসে দিতে চায়, কিন্তু এ বি কে চেনে না। তাহলে যে দালাল একজন ভদ্রলোক আছে জেড, সে কি করছে সবাইকে চেনে। সে একে বললো যে তুমি টাকা চাই, আমি একজনের কাছ থেকে ম্যানেজ করে দেবো। সে বললো ঠিক আছে। এবার সে কি করলো, বললো বাবু আমি ম্যানেজ করে দেবো, যত টাকা হবে তোর 1% বাবা আমাকে দিতে হবে, তাহলে আমি বাবু ম্যানেজ করে দেবো, নাহলে তোমার টাকা তো তুমি পাবে না, লোকের কাছে খুঁজবে। এ বললো ঠিক আছে। তাহলে এ বিয়ের কাছ থেকে 100 টাকা ধার নিল, দিয়ে 100 টাকার মধ্যে 1 টাকা জেডকে দিয়ে দিল, 99 টাকা সে পেল। তাহলে এই যে জেড কি করলো, এটাকে দালালি করলো, মানে এটাকে সে কি হলো কমিশন নিল। সেরকম গুগল, ইয়াহু, এরাও হচ্ছে সার্চ ইঞ্জিন। এরা কি করছে, তুমি একটা গান খুঁজছো, তাহলে তুমি জানো না যে কোন ওয়েবসাইটে গেলে গেলে পাবে। তোমাকে গুগল বললো যে তুমি ওই ওয়েবসাইটে ঢুকো, ওই ওয়েবসাইট থেকে তুমি গান পাবে। মানে সে কি করলো, তোমার হয়ে তার কাছে পৌঁছে দিল। এবার বলবে তাহলে গুগল আমাদের কাছ থেকে তো কোনো পয়সা নিচ্ছে না। তুমি ভাবছো যে গুগল তো কোনো পয়সা নিচ্ছে না, তাহলে ফ্রিতে আমাদের জন্য দালালি করছে? একদমই না। বিনামূল্যে বাবু কিছু হয় না, বিনামূল্যে তোমাকে কি বলে হচ্ছে নিঃশ্বাস নিতেও দেওয়া হবে না, জলও খেতে দেওয়া হবে না। তো বিনামূল্যে বাবু আজকালকার দিনে কিছুই পাওয়া যায় না। তো ফেসবুক বা গুগল তোমার কি করছে, যখনই তুমি ব্যবহার করছো সঙ্গে সঙ্গে তোমার পিছনে তুমি কি ব্যবহার করছো, তোমার যে টোটাল ইনফরমেশন তোমার সম্পর্কে সে ডেটা স্টোর করছে। এবার ডেটা স্টোর করে সঙ্গে সঙ্গে বিভিন্ন কোম্পানিকে সে ডেটাটা বিক্রি করছে। তুমি যখনই ব্যবহার করছো, বন্ধুদের সাথে সেলফি তুলছো, কফি খেতে যাচ্ছ, কোনো জায়গায় যাচ্ছ, এবার সব কিন্তু ডেটা তোমার গুগল শুনছে। তোমার মাইক্রোফোন দিয়ে এই যে কথা বলছি আমি এখন, তুমি ভাবছো গুগল শুনছে না, সব শুনছে। আমরা তারপরে গুগলের তো মিট মিট তো ব্যবহার করছি, সব সে শুনছে, সব সে ডেটা রাখছে। যখন তুমি ফোন ব্যবহার করছো না, ফোন এমনি পড়ে আছে, তখনও তোমার কথা শুনছে। ঠিক আছে? দেখবে অনেক সময় তুমি তুমি তোমার বন্ধুর সাথে বসে আছো, বসে তোমার ফোনে নেট বন্ধ রয়েছে, মোবাইলের ডেটা বন্ধ, ঠিক আছে? ফোন তুমি ব্যবহার করছো না, ফোন এমনি পাশে পড়ে আছে, পাশে পড়ে আছে, দুজন বন্ধু গল্প করছে, জানিস ভাই আমি একটা না গাড়ি কিনবো ভাবছি। কি গাড়ি কেনা যায় বলতো? সে বললো এটা কিন ওটা কিন। দিয়ে তারপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আসছি, দিয়ে যখন বেরিয়ে যাবে, দিয়ে ফোন খুললে, ফেসবুক খুললে সঙ্গে সঙ্গে দেখবে গাড়ির তোমাকে অ্যাড দেখাচ্ছে। ঠিক আছে? তুমি বলবে হ্যাঁ আমি তো গাড়ি তো সার্চ করিনি, তাহলে আমাকে দেখাচ্ছে কেন? এই কাজটাই গুগল করছে। গুগল সঙ্গে সঙ্গে সেই কোম্পানিকে খবর দিয়ে দিচ্ছে যে এই না গাড়ি কেনার কথা ভাবছে, যা একে অ্যাড দেখা। তো এই দেখা, সঙ্গে সঙ্গে দেখবে তোমাকে যত রাজ্যের অ্যাড দেখাতে শুরু করছে। তাহলে কি করছে, দালালি করছে। এই হচ্ছে কাজ। গুগল, বিং, ইয়াহু এরা সব এই কাজ করে। এর মধ্যে গুগল সবচেয়ে বড় হয়ে গেছে আজকের দিনে। নাহলে ভাবো এত টাকার ডেটা সেন্টার, এত কিছু গুগল ফ্রিতে দিচ্ছে। জিমেল, একটা জিমেল মানে ইমেলের মধ্যে 15 GB করে ব্যবহার করতে দিচ্ছে, ফ্রিতে দিচ্ছে। যে গুগল মিটে ক্লাস করছো, কোনো কি পেমেন্ট করতে হচ্ছে? হ্যাঁ, ক্লাসের জন্য তুমি আমাদের পেমেন্ট করছো, কিন্তু গুগল মিটের জন্য কি কোনো পেমেন্ট করতে হচ্ছে? হচ্ছে না। তাহলে কি কোনো কিছু ফ্রিতে তোমাকে দিচ্ছে কেউ? কেউ দিচ্ছে না, সব তোমার কাছ থেকে ইনফরমেশন। ঠিক আছে? এই যে যারা মোবাইলে ফটো আপলোড করছো, ভাবছো যে আমি এতদিন ফটো দিচ্ছি, এই দিচ্ছি, কি হচ্ছে? আমার তো ফেসবুকে ফটো দিচ্ছি, তো কি হয়েছে? বুঝতে পারছো না কি দিচ্ছ। ঠিক আছে? ফলে এগুলো বুঝতে হবে। এবার গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, সাফারি, এগুলো কি? এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার। মানে এই যে তুমি ইন্টারনেটটা যে দেখবে, সে দেখার জন্য তোমাকে তো একটা ব্রাউজার দরকার, নাহলে তুমি দেখবে কোথায়? সেই জন্য গুগল ব্রাউজার, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, সাফারি, মাইক্রোসফট এজ। ঠিক আছে? তারপরে আবার হচ্ছে বহু ধরনের আছে, ওপেরা মিনি, ঠিক আছে, ইউসি ব্রাউজার, এরকম ছিল। এগুলো সব ওয়েব ব্রাউজার। এগুলো এগুলো ছাড়া তুমি ইন্টারনেট সার্চ করতে পারবে না। আগে ছিল ইন্টারনেট এক্সপ্লোরার প্রথম থেকে। বিশ্বের প্রথম কম্পিউটার ভাইরাসের নাম, সবচেয়ে প্রথম কম্পিউটার ভাইরাস হচ্ছে ক্রিপার। ঠিক আছে? ক্রিপার হচ্ছে বিশ্বের প্রথম কম্পিউটার ভাইরাস, তার নাম হচ্ছে ক্রিপার। এবার কম্পিউটারে যে আইসি, ওই যে থার্ড জেনারেশন কম্পিউটারে যে আইসি ব্যবহার করা হয়েছিল, সে আইসি কি দ্বারা তৈরি? অবশ্যই জানি। আইসি আমাদের তৈরি হয় সিলিকন দ্বারা। এই সিলিকনটা কি? অর্ধপরিবাহী। প্রত্যেকে জানি জার্মেনিয়াম সিলিকন, যেটা অর্ধপরিবাহী। তো অর্ধপরিবাহী যবে থেকে আবিষ্কার হয়েছে, কম্পিউটার ছোট হয়ে গেছে। ঠিক আছে? প্রত্যেকে আমরা এটা সম্পর্কে জানি, অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর যেটা ব্যবহার করি। তাহলে এরপর থেকে এগুলো আইসি। এই জন্য এখন আর কম্পিউটার অনেক ছোট হয়ে গেছে। ঠিক আছে? কে আবিষ্কার করেছে আইসি? তার নাম ছিল জ্যাক কিলবি। ঠিক আছে? আচ্ছা, বিশ্বের প্রথম মাইক্রো প্রসেসর কোনটা? তাহলে মাইক্রো প্রসেসর যেটা হচ্ছে ইন্টেল 404। ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন্টেল কোম্পানি 404 এটা প্রথম যে মাইক্রো প্রসেসর বানিয়েছিল, যার মাধ্যমে এবার মাইক্রো প্রসেসর ব্যাপারটা হচ্ছে কোনো কম্পিউটার যখন চালাতে হয় তার মধ্যে একটা প্রসেসর দরকার হয়। প্রসেসরের দেখবে বিভিন্ন ধরনের কোয়ালিটি হয়, দেখেছো?
6nm প্রসেসর, ঠিক আছে? তারপরে এখন 4nm প্রসেসর, আর এখন লেটেস্ট টেকনোলজি চলছে 3nm প্রসেসর। এগুলো এগুলো দেখেছো না? দেখো প্রসেসরে যে 3nm প্রসেসর, 6nm প্রসেসর, এগুলো জানো না? জানো না, বলো আমি বুঝিয়ে দেবো ব্যাপারটা কি। মানে এটা কি প্রথম শুনছো না না, শুনলে? জানি না। মানে না শুনেছো স্যার তো? এটা জানা শুনিনি। নেই। মানে ব্যাপারটা হচ্ছে যখনই তোমাকে প্রসেসর দেখাবে, তাহলে যত তোমার ছোট মানে প্রসেসর যখন তৈরি হয়, এটা বেসিক্যালি কি হয়, যে একটা প্রসেসর মানে যার মধ্যে যত এরকম ছোট ছোট রিং টাইপের থাকবে, ঠিক আছে, রিং মানে এরকম থাকবে, সে তত বেশি ফাস্ট কাজ করবে। যখনই এই রিংটা 4 ন্যানোমিটারের হবে, তাহলে সে বেশি ফাস্ট কাজ করবে। যখন এই রিংটা বড় হয়ে যাবে, সেটা যাবে 6 ন্যানোমিটার, তাহলে সে স্লো হবে। মানে প্রসেসর যত ছোট হবে, তত তোমার মানে তোমার হচ্ছে যে ফোন এফিসিয়েন্ট ভাবে কাজ করবে। ওই জন্য এখন দেখবে 4 ন্যানোমিটার লেটেস্ট রয়েছে, কিন্তু এখন 3 ন্যানোমিটারে কাজ চলছে, 3 ন্যানোমিটারের প্রসেসর এসছে। মানে এখন কম্পিউটার আরো বেশি ফাস্ট হয়ে যাবে। তো মাইক্রো প্রসেসর প্রথম যেটা ইন্টেল 4004, এটা ছিল প্রথম মাইক্রো প্রসেসর, ঠিক আছে? এবার কম্পিউটার বন্ধ থাকা অবস্থা থেকে চালু করাকে কি বলা? কম্পিউটার বন্ধ আছে আবার তুমি চালু করছো, সেটাকে বলে কোল্ড বুট। এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর চালু করা কম্পিউটারকে যখন রিস্টার্ট করতে হয়, তখন সেটাকে বলে ওয়ার্ম বুট। তো এগুলো পরীক্ষার অপশনের মধ্যে বলবে যে চালু করা কম্পিউটারকে রিস্টার্ট করাকে কি বলা হয়। কোল্ড বুট, ওয়ার্ম বুট, হোয়াইট বুট, ব্ল্যাক বুট, এরকম ভাবে বলবে কিন্তু, ঠিক আছে? মনে রাখবে আর কোনো বুট হয় না, দুটোই হয়, ঠান্ডা আর গরম। তাহলে ফোন কম্পিউটার বন্ধ আছে, চালু করবে, তাহলে কম্পিউটার ঠান্ডা আছে এখন, তাহলে কোল্ড বুট। তাহলে চালু করা কম্পিউটারকে রিস্টার্ট করছো মানে কম্পিউটার চালু ছিল মানে গরম ছিল, তাহলে তোমাকে রিস্টার্ট করছো মানে তাকে ওয়ার্ম বুট করা হচ্ছে, ঠিক আছে? এইটা মনে রাখলেই হবে। আর কিছু বুট হয় না, বুট মানে আবার চালু করাকে বুট বলা হয়, ঠিক আছে? বিশ্বের প্রথম প্রোগ্রামারকে বলা হয় অ্যাডা লাভলেস। তিনি বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রাম, তিনি প্রথম কম্পিউটার প্রোগ্রাম বানিয়েছিলেন। সি প্রোগ্রাম কে বানিয়েছিলেন? খুব ফেমাস, প্রচুর পরীক্ষায় আসা প্রশ্ন, ভাবতে পারো পরীক্ষায় এসে গেল, ডেনিস রিচি, ঠিক আছে? জাভা প্রোগ্রামিং কে বানিয়েছিল? জেমস গলসলিং, তিনি প্রথম জাভা প্রোগ্রাম বানিয়েছিলেন। আচ্ছা, ভারতের তৈরি প্রথম কম্পিউটার কি? এটা একটা ডাউটফুল প্রশ্ন নয়, এটা অনেক জায়গায় উত্তর বিভিন্ন রকম হয়। যেটা তোমরা উত্তর করবে সেটাই হচ্ছে TIFRAC, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ অ্যাটমিক কম্পিউটার। অনেক জায়গায় আছে, তবে অনেক বইতে বা অনেক জায়গাতে তোমাদের কিন্তু সিদ্ধার্থ অপশনে দিতে পারে। তোমরা যদি বিভিন্ন ইন্টারনেট দেখো, সব জায়গায় কিন্তু সিদ্ধার্থ অনেক জায়গায় দেওয়া থাকে, কিন্তু সিদ্ধার্থকে অনেক সময় পার্সোনাল কম্পিউটার দেওয়া হয়ে থাকে। তো এই যে কম্পিউটারটা TIFARC, এটা বেসিক্যালি 1960 সালে বানানো হয়েছিল, যার নাম দিয়েছিল জওহরলাল নেহেরু। তো সেটা আমাদের মানে পসিবল হয়েছিল হোমি জাহাঙ্গীর ভাবা, ঠিক আছে, তার জন্যই সম্ভব হয়েছিল। কারণ হোমি জাহাঙ্গীর বাবা আর জওহরলাল নেহেরুর মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল। আর কেউ যদি হচ্ছে পারো, রকেট বয়েজ বলে একটা ওয়েব সিরিজ আছে, দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। হোমি জাহাঙ্গীর বাবা, তারপরে ওখানে জওহরলাল নেহেরু, তারপর পুরো আমাদের যে মানে, তারপরে আমাদের বলো ওই ফাদার অফ ইন্ডিয়ান স্পেস বিক্রম সারাভাই, ঠিক আছে? তো এদের সম্পর্কে পুরো জিনিসটা বলা আছে, খুব সুন্দর লাগবে। দুটো মানে আছে, সিজন আছে, খুব ভালো। সোনি লিভে আছে ওটা। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাই করার জন্য যে টার্নিং টেস্ট কে আবিষ্কার করেছিলেন? অ্যালেন টিউরিং। এই জন্য তাকে ফাদার অফ মডার্ন কম্পিউটার বলা হয়, কারণ তিনি এআই দ্বারা এআই এর বুদ্ধিমত্তা বিচার করার জন্য টার্নিং টেস্ট করেছিলেন, ঠিক আছে? আজকের দিনে তো কিউআর কোড প্রত্যেকে জানি, যে যার পেমেন্ট করো যাই করো সবকিছুর জন্য কিউআর তো আমাদের আজকের দিনে ভীষণ ফেমাস। পুরো নাম হচ্ছে কুইক রেসপন্স কোড, কিউআর কোড। কিউআর কোড প্রথম কোন দেশে বানানো হয়েছিল? মনে রাখবে, জাপান। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জাপান প্রথম কিউআর কোড বানিয়েছিল 1994-এ। কোম্পানি ছিল ডেনসো ওয়েব কোম্পানি, দরকার নেই কোন দেশ প্রথম কিউআর কোড বানিয়েছিল, এটা মনে রাখলেই হয়। আচ্ছা, কোনো ওয়েবসাইটে প্রবেশ করার আগে যে ইউজার নেম আর পাসওয়ার্ড যে দিতে হয়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলে অথেন্টিকেশন। আমি একটু আগেই বললাম HTTPS যদি হয়, তোমাকে কি করতে হবে? ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। তাহলে সেটাকেই বলা হয় ইউজার নেম পাসওয়ার্ড, যেখানে দিতে হবে সেটা অথেন্টিকেশন, মানে তোমাকে যাচাই করা যে তুমি তো সেই ভদ্রলোক না অন্য কেউ, ঠিক আছে? ইন্টারনেটে ডেটা পাঠানোর সময় তাকে ছোট ছোট অংশে ভাগ করে দেওয়া হয়, সেটাকে বলা হয় ডেটা প্যাকেট। ইন্টারনেটে তুমি যখন কিছু ডাউনলোড করো, সেটা কিন্তু ডেটা প্যাকেট হিসেবে আসে। তোমরা কেউ হয়তো ডাউনলোড করার সময় জানো না কি পদ্ধতিতে ডাউনলোড হয়। সাপোজ ধরো আমি তোমাকে একটা 10 MB একটা ফাইল তোমাকে পাঠাচ্ছি,
হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি বা যে কোনো ভাবে তোমাকে পাঠাচ্ছি, বা তুমি ইন্টারনেট থেকে ডাউনলোড করছো। তাহলে তুমি ভাবছো ডাউনলোড করছো, এইটা তোমার কাছে কি হবে, এরকম প্যাকেট হিসেবে আসবে, এরকম এরকম বিভিন্ন প্যাকেট হিসেবে তোমার কাছে পৌঁছাবে। এবার তুমি ভাবছো প্যাকেট হিসেবে আসছে, তাহলে ভালো, সবাই তো তাহলে এই প্যাকেট গানটার এইটা আগে আসবে, এইটা আগে আসবে, সেরকম না। যখন ইন্টারনেট থেকে আসে, তখন এই ধরো ফোর্থ প্যাকেটটা আগে এলো, তারপরে ফার্স্ট প্যাকেটটা এলো, তারপরে হচ্ছে ফিফথ প্যাকেটটা এলো, তারপরে থার্ড প্যাকেটটা এলো, তারপরে সেকেন্ড প্যাকেটটা এলো, এরকম ভাবে আসে। বলে তাহলে উল্টো পাল্টে আসে, তাহলে আমরা যখন দেখি তাহলে সোজা দেখি কি করে, প্যাকেট এরকম এলো, তারপরে কি করে প্যাকেট এরকম সেলাই করা হয়, পরপর এরকম প্যাকেট সেলাই করে। এবার তার জন্য কোনো টেলার নেই, এটা ইন্টারনেটে কি করে প্যাকেট গুলো ডাউনলোড করে সেলাই করে তোমাকে দিয়ে দেয়, তুমি বুঝতেই পারো না এই কাজটা এত তাড়াতাড়ি হয়ে গেল। তাহলে যখন কোনো কিছু ইন্টারনেটে কোনো ডেটা প্যাকেট হিসেবে থাকে, এই জন্য এটাকে ডেটা প্যাকেট বলা হয়। ঠিক আছে। ব্রডব্যান্ড যে কানেকশনে সবচেয়ে বেশি বা যে কেবল ব্যবহার করে, কি ধরনের কেবল ব্যবহার করা হয়? এটাকে অপটিক্যাল ফাইবার কেবল বলা হয়। প্রত্যেকেই জানো এখনকার দিনে যারা ব্রডব্যান্ড বলা হয়, অপটিক্যাল কেবল বা কোঅ্যাক্সিয়াল কেবল বলা হয়। অপটিক্যাল ফাইবার কেন বলা হয়? কারণ এই যে দেখতে পাচ্ছ, তৈরি করা হয় অত্যন্ত স্বচ্ছ কাঁচ বা প্লাস্টিক দিয়ে। ওই জন্য দেখবে অপটিক্যাল ফাইবার কেউ যদি কেবল ভাঙে, এরকম করে ঘুরিয়ে দেবে, এর ভেতর থেকে কাঁচের গুঁড়ো পড়তে থাকে। ঠিক আছে। আর ওই মানে কেবলকে যেখানে সেখানে কাটা যায় না, কাটার হচ্ছে যে যেটা লেন্থ আছে সেখানে সেগুলোকে জুড়া যায়। হঠাৎ করে মাঝখান থেকে কেটে অন্যান্য তার কি হয়, কেটে তুমি জুড়ে দিলে ফাইভ দিয়ে, এগুলো কিন্তু সহজে কাটা যায় না। তো কাটটা মানে বাকি অংশটা নষ্ট হয়ে যায়, প্রপার একটা মেথডে কাটতে হয় বা মেথডে জুড়তে হয়, নাহলে কিন্তু এগুলো হয় না। ঠিক আছে। ওই জন্য অপটিক্যাল ফাইবার কোর তৈরি করা হয় অত্যন্ত স্বচ্ছ কাঁচ বা প্লাস্টিক দিয়ে বানানো হয় অপটিক্যাল ফাইবার কোর। আচ্ছা, কোন নেটওয়ার্ক টপোলজিতে কেবল মূল কেবলের সাথে তৈরি করা হয়, এটা মনে রাখবে। হ্যাঁ, এবার তিন ধরনের টোপোলজি হয়। ঠিক আছে, তিন চার ধরনের টোপোলজি হয়। বাস টোপোলজি, রিং টোপোলজি, স্টার টোপোলজি। ব্যাপারটা কি, যখন নেটওয়ার্কে কোনো কম্পিউটারকে যুক্ত করো, হতে পারে একটা নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কে একটা মূল কেবল মানে এই জায়গা থেকে এই জায়গা, সেই একটা কেবলের সঙ্গে একটা একটা কেবল আছে, একটা কম্পিউটার আছে। এবার এই কম্পিউটার থেকে ডেটা দেওয়া হচ্ছে। এবার এখান থেকে এখানে ডেটা পাঠাতে হবে, এ পয়েন্ট থেকে ধরো বি পয়েন্টে ডেটা পাঠাতে হবে। একটা তার আছে, কি হলো, যে নিতে চায় এই কেবল থেকেই সে নিল, এই কেবল থেকে একজন নিল, এই কেবল থেকে একজন নিল, তাহলে প্রত্যেকে এই কেবল থেকেই ডেটাটা নিচ্ছে। তাহলে সেটাকে বলা হবে বাস টোপোলজি। দেখতে বাসের মতো লাগছে, তাহলে একটা মূল কেবলের সঙ্গে সমস্ত কম্পিউটার যুক্ত আছে, সেটাকে বলা হয় বাস টোপোলজি। কি হয়, আবার টোপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার দুই পাশের কম্পিউটারের সাথে বৃত্তাকারে যুক্ত থাকে, মানে পাশের যে কম্পিউটার আছে তার সাথে দুটো কম্পিউটার এরকম যুক্ত আছে, মানে এরকম রিং এর মতো আছে। ঠিক আছে, এইভাবে এটাকে বলে রিং টপোলজি। আবার কি হয়, প্রত্যেকটা নেটওয়ার্ক একটা সেন্ট্রাল হাবের সাথে যুক্ত থাকে, মানে একটা মাঝখানে কেবল রয়েছে, তার চারিদিকে এরকম ভাবে ঘুরে রয়েছে, দেখতে স্টারের মতো লাগছে, এ কে প্রত্যেকে সেন্ট্রালের সাথে যুক্ত আছে। এই জন্য এটা হচ্ছে রিং মানে স্টার টোপোলজি। দেখতে যেমন লাগবে সেই অনুযায়ী তিনটের নাম দেওয়া আছে। ঠিক আছে। এবার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কুকিজ। তোমরা যখন কোনো কিছু মোবাইল টোবাইল ব্যবহার করো, কোনো ওয়েবসাইটে যাও, অ্যাকসেপ্ট কুকিজ বলে একটা অপশন দেখায়। মোবাইলে যখন কোনো কিছু ওয়েবসাইটে যাও, অ্যাকসেপ্ট কুকিজ, রিজেক্ট কুকিজ বলে একটা জিনিস দেখায়। দেখেছো মোবাইলে কোনো কিছু ওয়েবসাইটে যাওয়ার সময় কুকিজ ব্যাপারটা? না, লক্ষ্য করোনি? লক্ষ্য করিনি, কিন্তু শুনেছি কুকিজ মানে এই নামটা। কোনো মানে ওয়েবসাইটে কখনো কোনো ওয়েবসাইটে যে কিছু খোঁজোনি? যে কোনো জায়গায় গেলেই তো ওয়েবসাইটে গেলেই তো কুকিজ দেখাবে, অ্যাকসেপ্ট কুকিজ নিচে তো আসতে থাকে। হ্যাঁ, খুঁজেছি। দেখায়। আচ্ছা, ব্যাপারটা কি হয়, কুকিজ ব্যাপারটা হচ্ছে ওয়েবসাইট দ্বারা তৈরি ছোট ফাইল যা ব্যবহারকারী তথ্য বা সাময়িক বা তথ্য সাময়িক পছন্দ করে। ব্যাপারটা কি, যখনই তুমি কোনো একটা ওয়েবসাইটে গেলে, সঙ্গে সঙ্গে ওয়েবসাইট বলবে অ্যাকসেপ্ট কুকিজ, মানে তুমি যখনই সেটা অ্যাকসেপ্ট করবে, সেই ওয়েবসাইটটা কি হলো দেখি তোমার ডেটাকে সে রেকর্ড করবে, তোমাকে রাখবে যে হ্যাঁ, এই ভদ্রলোক আমাদের ওয়েবসাইটে এসে এই ধরনের গান পছন্দ করেছে। তাহলে যখনই তুমি এটাকে অ্যাকসেপ্ট করবে, পরের বারে তুমি যখনই যাবে, সে তোমাকে সেই ধরনের গানই দেখাতে শুরু করবে, সাজেস্ট করবে যে আপনি এখানে আগে এসেছেন, এই ধরনের জিনিস দেখুন। তাহলে কি করবে, সেগুলোকে কুকিজ মানে মোদ্দা কথা তোমার পার্সোনাল ইনফরমেশনকে স্টোর করবে, সেগুলো কুকিজ। তো এটা জেনারেলি করতেও পারো, নাও করতে পারো, তোমার অ্যাকসেপ্ট। যেমন তুমি ফেসবুক যখন ব্যবহার করো, তাহলে যতবার ফেসবুক খুলো তখন কি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে খুলো? নিশ্চয়ই না। তাহলে ইউজার আইডি পাসওয়ার্ডটা তুমি একবার ফেসবুককে দিয়েছো, সে কিন্তু স্টোর করে রেখেছে, তাহলে যখনই তুমি গেলে
অটোমেটিক ইউজার আইডি পাসওয়ার্ড এন্টার হয়ে গিয়ে তোমাকে খুলে দিল। মানে তুমি তোমার ডেটাটাকে সেখানে তাকে দিয়ে রেখেছো, যে তোমার অথেন্টিকেশন তাকে দিয়ে রেখেছো, তার মানে তার কুকিজ তুমি অ্যাকসেপ্ট করে নিয়েছো। ঠিক আছে। এবার হচ্ছে টেলনেট। টেলনেট কি? ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী লগ ইন করাকে বলা হয় টেলনেট। এই যে অনেক সময় কি হয়, যে সাপোজ ধরো আমি এখানে বসে আছি, তুমি বললে স্যার আমার কম্পিউটারটা না একটু ডিস্টার্ব করছে, স্যার একটু দেখবেন। এবার আমি বলবো "আচ্ছা, কি করে দেখবো বলো, তুমি তো ওখানে বসে আছো, তুমি মোবাইলটা কম্পিউটারটা আনো"। এখন সেই যুগ চলে গেছে। তুমি বলবে স্যার আমি ফোনে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দেখাচ্ছি, সেরকম না, এখনকার দিনে সেরকম চলে গেছে। এখানে ব্যাপার আছে কি, এক ধরনের সফটওয়্যার আছে, এনিকাস্ট। ঠিক আছে, এনিকাস্ট রয়েছে, তারপর সরি এনি ডেস্ক রয়েছে। এনি কাস্টে অন্য জিনিস হয়, এনি ডেস্ক রয়েছে। এনি ডেস্ক, হ্যাঁ হ্যাঁ, এনি এনি ডেস্ক, হ্যাঁ। এনি কাস্টেও কাজ হয়। এনি কাস্ট মানে তুমি কোনো কিছু জিনিস দেখাতে চাইলে তখন হবে। এনি কাস্টও সফটওয়্যার আছে, এরকম নয় যে নেই। এনি ডেস্ক ইনস্টল করলে যেখানে একটা কোড আছে আমাকে এন্টার করলাম, ফলে তোমার কম্পিউটারকে আমি এখান থেকে বসে অপারেট করতে পারি। মানে আমি দূর থেকে তুমি কম্পিউটারকে লগ ইন করতে পারি। ঠিক আছে, তো এটাও হয়। তাহলে এটাকে টেলনেট বলা হয়। বিশ্বের প্রথম সুপার কম্পিউটার কি? খুব ইম্পর্টেন্ট, সিডিসি 66001, ভারতের মানে পৃথিবীর প্রথম সুপার কম্পিউটার। ঠিক আছে। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা ইউএসবি পোর্টের সাহায্যে তুমি কতগুলো ডিভাইসকে যুক্ত করো? ডেজি চেন। ডেজি চেন মানে হচ্ছে তুমি যখন কম্পিউটার থেকে একটা পোর্ট আনলে, সেই পোর্টের মধ্যে থেকে এক ধরনের সেই যন্ত্র দিয়ে, তার মধ্যে অনেকগুলো সেই এরকম এরকম করে পোর্ট থাকে না, যেখানে পেন ড্রাইভ যেন সাইবার ক্যাফেতে দেখবে থাকে। ঠিক আছে, এবার তুমি সেখান থেকে আবার একটা এরকম বের করলে, যে সেখানে আবার একটা তুমি ই করলে, তার মানে কি, মূল যে কম্পিউটার থেকে এরকম ভাবে তুমি আছে, এবার এটা থেকে তুমি আবার একটা এরকম 3টে বক্স দিয়ে দিলে। তার মানে কি, তুমি এখানে একটা পোর্ট থেকে তুমি এরকম দেখো 3টে করে 4টে করে এরকম করে জয়েন করছো একটা পোর্টের সাহায্যে। তো সেরকম এরকম একটা ইউএসবি পোর্টের সাহায্যে তুমি কতগুলো ডিভাইসকে যুক্ত করতে পারো সর্বোচ্চ। এবার আরেকটা যে 3টে আছে সেখানে তুমি অ্যাটাচ করে আবার 3টে করতে পারো। তাহলে এরকম করে তুমি সর্বোচ্চ কতগুলো যুক্ত করতে পারো? মোট টোটাল 127টা তুমি কানেক্ট করতে পারো, তার বেশি তুমি করতে পারবে না। ঠিক আছে, এটা 3টে আছে, হয়তো একটা চেন এরকম হলো 10টা আছে, 10টা থেকে তুমি করলে আবার 10টা, তার মানে যত খুশি হবে না, 127-এর পরে সে কিন্তু আর কানেকশন নিতে পারবে না। খুব ইম্পর্টেন্ট, একটা ইউএসবি পোর্টের সাহায্যে আমরা সর্বোচ্চ 127টা ডিভাইসকে অ্যাটাচ করতে পারি। ঠিক আছে, তার বেশি হবে না। এবার কম্পিউটারের ভেতরে যে ডেটা চলাচলের পথকে কি বলা হয়? বাস বলা হয়। ঠিক আছে, ভাববে বাস রাস্তা নয়। এই যে আমরা হচ্ছে বাস বলে থাকি, আমার ইউএসবি, ইউনিভার্সাল সিরিয়াল বাস, মানে এর মধ্যে যে ইউএসবি, ইউনিভার্সাল সিরিয়াল বাস, এই যে বাস কথাটার মানে হচ্ছে কোনো বাস টাস নয়। বাস মানে ডেটা চলাচলের পথ। ইউনিভার্সাল সিরিয়াল বাস মানে ওর মাঝখান, ওর ভিতর দিয়ে সব ডেটা যেতে পারে, ডেটার চলার পথ, সেটাকে বলে বাস। ঠিক আছে, এবার আমরা পেন ড্রাইভ বা মাউস লাগানোর সময় যে ইউএসবি ব্যবহার করি, সেটা ক ধরনের? 3 ধরনের। এখন সব টাইপ সি আছে, টাইপ বি আছে, টাইপ এ আছে। 3 ধরনের আমাদের ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, এবার ইউএসবি টাইপ সি আজকালকার দিনে সবাই ব্যবহার করে, সেই জন্য টাইপ সি এখন খুব ফাস্টিং হয়ে গেছে। টাইপ এ রয়েছে, যেটা আগে ছিল। টাইপ বি জেনারেলি অ্যাপেল যারা রয়েছে তারা টাইপ বি ব্যবহার করে। 3 ধরনের দেখবে পোর্ট। আচ্ছা, উইন্ডোজে কোনো প্রোগ্রাম যদি হঠাৎ করে আটকে যায়, তখন তুমি সেটাকে বন্ধ করতে চাও, তার জন্য তোমাকে কি করতে হবে? টাস্ক ম্যানেজার হয়। অনেক সময় দেখবে যে ক্লাস নিতে নিতে তোমাদের ক্লাস হঠাৎ করে দেখবে হঠাৎ করে হ্যাং হয়ে যায়, তখন কি করতে হয়? আমাকে টাস্ক ম্যানেজার ওপেন করতে হয়। টাস্ক ম্যানেজারে কি দেওয়া থাকে, যে তুমি কি কি সফটওয়্যার বা তোমার কি কি সফটওয়্যার ওপেন আছে সেগুলোকে সে দেখিয়ে দেবে। যখনই দেখিয়ে দেবে, ব্যাস সঙ্গে সঙ্গে আমি যেটা আমাদের প্রয়োজন নেই বন্ধ করে দেবো, কম্পিউটার তখন একটু খালি হয়ে যাবে, কাজ করতে শুরু করবে। এবার কম্পিউটারের যে কিবোর্ডে দেখবে ক্যাপস লক, নাম লক থাকে। ক্যাপস লক দেখেছো, এই শিফটের উপরে ক্যাপস লক থাকে, টিপে দিলে সমস্ত লাইট জ্বলে যায়। এগুলো কি কি বলা হয়? টগল কি বলা হয়। মানে যখনই তুমি ক্যাপস লক অন করবে, একবার টিপলে অন হয়, আবার টিপলে অফ হয়। নাম লক একবার টিপলে অন হয়, আবার টিপলে অফ হয়। স্ক্রল লক আছে, একবার টিপলে অন হয়, একবার টিপলে অফ হয়। তাহলে এই ক্যাপস লক, নাম লক, স্ক্রল লক, এগুলোকে বলা হয় টগল কি। বিভিন্ন ধরনের কর, যেমন মডিফায়ার কি, সিটিআরএল, এগুলোকে বলা হয় মডিফায়ার কি। পরের কোশ্চেন আছে, এই যে সিটিআরএল, শিফট অল্ট, এগুলোকে বলা হয় মডিফায়ার কি। কেন বলা হয়? কারণ যখনই তুমি এ টিপছো, এ টিপলে ছোট হাতের এ লেখা হবে, কিন্তু যখন শিফট টিপে এ টিপছো, সঙ্গে সঙ্গে বড় হাতের এই হয়ে যাবে। তাহলে কি করলো? অল্ট সুইচটা কি করলো? অন্য কি গুলোকে মডিফাই করলো। তুমি এ টিপছো, শুধু এ লেখা আছে, কিন্তু সিটিআরএল এ মারছো, সঙ্গে সঙ্গে সব সিলেক্ট অল হয়ে যাচ্ছে। তাহলে সে কি করছে? মডিফাই করছে, এই জন্য মডিফায়ার কি বলা হয়। আর ক্যাপস লক, নাম লক, এগুলোকে টগল কি বলা হয়। ঠিক আছে,
আচ্ছা, কম্পিউটারের স্টার্ট আপ বা বুটিং প্রক্রিয়ার জন্য দায়ী কোন প্রোগ্রাম? সেটা হচ্ছে বায়াস। একটু আগেই বললাম বায়াস। বায়াস কোথায় স্টোর থাকে? একটু আগে বললাম, বলো। বায়াস কোথায় স্টোর থাকে? পড়ালাম একটু আগে। রমে রমে স্টোর থাকে, ঠিক আছে? রমে থাকে আরো রমে স্টোর থাকে বায়াস, ঠিক আছে? তাহলে বায়াস স্টোর থাকে রমে। তাহলে বায়াসের ফুল ফর্ম এখানে দেওয়া আছে, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। আচ্ছা, ভার্চুয়াল মেমোরি কম্পিউটারের কোন অংশে আহ, কোন ভার্চুয়াল মেমোরি কম্পিউটারের কোন অংশের জায়গা ব্যবহার করে? ভার্চুয়াল মেমোরি হার্ড ডিস্ক বা এসএসডি কিছু অংশকে র্যাম হিসাবে ব্যবহার করে। ভার্চুয়াল মেমোরি কি? সাপোজ ধরো তুমি একটা সিনেমা চালাতে চাইছো, ঠিক আছে? সিনেমাটার সাইজ হচ্ছে 3 জিবি। একটা সিনেমা ডাউনলোড করেছো, একদম এইচডি কোয়ালিটি দেখবে। তবে ধরো 8 জিবির একটা সিনেমা ডাউনলোড করেছো, ঠিক আছে? এবার কম্পিউটার তুমি চালিয়েছো, কম্পিউটার চালানোর সাথে সাথে কম্পিউটার কি করলো, তোমার কম্পিউটারে হয়তো ধরো 4 জিবি র্যাম আছে। তাহলে কি তোমার 8 জিবির সিনেমা চলবে না? অবশ্যই চলবে। তাহলে কম্পিউটার কি করলো, সঙ্গে সঙ্গে বললো যে তুমি কম্পিউটারকে বললে একটা সিনেমা আনছি 8 জিবি, তুমি চালাও। এবার কোনো কিছু জিনিস চালাতে গেলে র্যাম কি করে, র্যাম তার মধ্যে নিয়ে কাজ করে। সে কিন্তু ডাইরেক্ট হার্ড ডিস্ক থেকে কাজ করতে পারে না। এবার তখন কম্পিউটার বলছে যে আমার 4 জিবি তো র্যাম আছে, তার মধ্যে আমি সমস্ত সিস্টেমের জন্য আমার টোটাল 3 জিবি আমার কিন্তু অকুপাই হয়ে আছে, আর কিন্তু আমার কাছে 1 জিবি খালি আছে। এবার বললো ঠিক আছে 1 জিবিতে চালাও। বললো না, 1 জিবি তো আমি দিতে পারবো না, আমাকে 512 MB অন্তত রাখতে হবে যদি অন্য কোনো কাজ আছে। তাহলে আমি তোমাকে মাত্র 0.5 জিবি, মানে 512 MB তোমাকে দিতে পারি। তুমি বললে 0.5, আচ্ছা ঠিক আছে। তাহলে 0.5 জিবি তোমাকে দেওয়া হলো, বাকি 7.5 জিবি তোমার প্রয়োজন। সেই 7.5 জিবি কি হবে? হার্ড ডিস্ক তোমাকে দেবে, হার্ড ডিস্কের মধ্যে ধার নিবে। র্যাম দিয়ে বললো যে বাবু আমি একটা কাজ করব, তোমার থেকে একটু জায়গা ধার দিবে। হার্ড ডিস্ক বলবে আমার কাছে অঢেল জায়গা আছে। তাহলে কি হলো, এই 7.5 জিবি কে র্যাম, তখন কম্পিউটার কি করলো, র্যামের মতো কাজ করলো। যখন তখন সিনেমা চলছে, 7.5 জিবি সেই জায়গায় র্যাম হিসেবে তোমার কাজ করছে। যখন তুমি সিনেমা অফ করলে, সঙ্গে সঙ্গে সেই জায়গাটা আবার উড়ে গেল। মানে কারো কাছ থেকে তুমি জায়গা ধার করে তার জায়গায় কাজকর্ম করে আবার তার জায়গাটাকে ছেড়ে দিয়েছো। তাহলে এইটাকে বলে ভার্চুয়াল মেমোরি, ঠিক আছে? তো এটা বেসিক্যালি হার্ড ডিস্ক বা এসএসডি যেগুলো সেকেন্ডারি স্টোরেজ, সেটাকে র্যাম হিসাবে সে ব্যবহার করে। ভার্চুয়াল মেমোরি মানে যার অস্তিত্ব নেই, কিন্তু সেটা কাজের সময় আছে। কন্ট্রোল প্যানেলের কাজ, কম্পিউটারের মধ্যে যে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্কের যে সেটিংস পরিবর্তন করা কন্ট্রোল প্যানেলের মধ্যে। তুমি কন্ট্রোল প্যানেলে গিয়ে চেঞ্জ করতে পারো বিভিন্ন ধরনের তোমার হার্ডওয়্যারের কাজ, সফটওয়্যারের কাজ চেঞ্জ করতে পারো। কম্পিউটারে যে প্রসেসরের গতি কিসের সাহায্যে মাপা হয়? ক্লক স্পিডের সাহায্যে মাপা হয়, ঠিক আছে? এবার ব্যাপারটা কি, কেউ যখন প্রসেসর কিনতে যায়, এগুলো তোমরা কেউ দেখো না, মোবাইল যখন বা কম্পিউটার যখন ল্যাপটপ বা যাই হোক ফোন কিনবে, দেখবে লেখা থাকবে যে সাপোজ হচ্ছে তুমি কিনছো স্ন্যাপড্রাগন প্রসেসর, ঠিক আছে? স্ন্যাপড্রাগন 8S Gen 3 এরকম লেখা আছে, 8S প্রসেসর। পাশে লেখা আছে দেখবে 3.91 GHz লেখা আছে। আবার অনেকটা দেখবে লেখা আছে মিডিয়াটেক প্রসেসর, মিডিয়াটেক ডাইমেনসিটি 6050, পাশে লেখা আছে 4.2 GHz এরকম লেখা আছে, দেখবে একটু খেয়ে করে দেখবে। মানে ব্যাপারটা, এর প্রসেসরের স্পিড হচ্ছে 3.91 প্রসেসর, এর 4.2 GHz প্রসেসর। তার মানে যত তোমার ক্লক স্পিড বেশি হবে, প্রসেসর কিন্তু তত ভালো কাজ করবে, ঠিক আছে? তাহলে এগুলো বুঝতে হয়। তাহলে প্রসেসরের যে কাজ করার গতি, সেটা মাপা হয় ক্লক স্পিডের সাহায্যে, যার ইউনিট হচ্ছে গিগাহার্টজ, ঠিক আছে? ইউপিআই, আমরা যে অনলাইনে পেমেন্ট করি ইউপিআই করি, তাহলে ইউপিআই এর পুরো নাম হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। কে বানিয়েছে? ভারতের যে সেন্ট্রাল গভর্নমেন্ট, এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, তারা ইউপিআই সিস্টেমটাকে করে। এই জন্য কেউ যদি ইউপিআই ব্যবহার করো, তাহলে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টেরই এটা একটা সংস্থা, এনপিসিআই। সার্চ ওখানে দেখবে, যখনই পেমেন্ট করবে ইউপিআই বাই এনপিসিআই এরকম লেখা থাকবে, দেখবে। এবার আমরা যে অ্যামাজন, ফ্লিপকার্ট এগুলো ব্যবহার করি, এগুলো কি? এগুলো হচ্ছে ই কমার্স সফটওয়্যার। মানে অ্যামাজন বলো, ফ্লিপকার্ট বলো, এরা কিন্তু কোনো জিনিস তৈরি করে না। ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে, অ্যামাজনে বিক্রি হচ্ছে, এরা কিন্তু একটা দোকানদার নয়, এরা হচ্ছে একটা ই কমার্স, মানে একটা বাজার। তারপর ধরো এই একটা জায়গা, জায়গা দিয়ে দিচ্ছি, বলছি যে তুমি এখানে বিক্রি করতে পারো। তাহলে শপিং মলের মধ্যে কি হয়, যে শপিং মল, সে শপিং মলের মধ্যে কি জিনিস পাওয়া যায়? শপিং মলের মধ্যে কোনো দোকানদার বসেছে, সে জিনিস বিক্রি করছে। সেরকম ফ্লিপকার্ট, অ্যামাজন হচ্ছে সেরকম অনলাইন শপিং মল। তুমি সেখানে গেলে, গিয়ে যে জিনিস পছন্দ হলো, সেই দোকানদার তোমাকে যে দামে বিক্রি করবে, তোমাকে সেই দামে বিক্রি করতে হবে। আর যেহেতু, তাহলে ফ্লিপকার্ট, অ্যামাজন কি করছে, যেহেতু তুমি তার জায়গায় বসে জিনিসটা করছো, সেই জন্য অ্যামাজন, ফ্লিপকার্ট বলছে যে বাবু আমার এখানে যদি বিক্রি করো, তাহলে তোমাকে কিছু নিয়ম কানুন মানতে হবে। কি?
যে আমার এখান থেকে যে কিনবে সে 7 দিনের মধ্যে তোমাকে রিটার্ন করতে পারে, ঠিক আছে? 7 দিনে তার পছন্দ হলে তোমাকে রিটার্ন তোমাকে করবে। তুমি যদি এইসব শর্ত মানো তাহলে তুমি আমার এখানে দোকান দিতে পারো, নাহলে তুমি দিতে পারবে না, নাহলে তুমি নিজের রাস্তা নিজে রাখো। এই জন্য ফ্লিপকার্ট অ্যামাজন এর মধ্যে তারা কিন্তু জিনিস বিক্রি করে না, তাদের মধ্যে অনেক দোকানদার আছে যারা সেলার আছে, তারা কিন্তু বিক্রি করে। এই জন্য এদেরকে বলে ই কমার্স সফটওয়্যার। ফ্লিপকার্ট অ্যামাজন কিন্তু কিছু বানায় না, কিন্তু এখনকার দিনে ফ্লিপকার্ট অ্যামাজনও কিন্তু জিনিস বানাতে শুরু করেছে। সেই জিনিসগুলোর দাম দেখবে একটু কম হয়, যেগুলো যে ফ্লিপকার্ট স্মার্ট বাই, অনেক সময় কোনো প্রোডাক্ট কিনতে যাবে লেখা থাকবে দেখবে ফ্লিপকার্ট স্মার্ট বাই, ঠিক আছে? ফ্লিপকার্ট স্মার্ট বাই। এবার এই প্রোডাক্ট গুলো কিছু কিছু প্রোডাক্ট ভালো হয়, কিন্তু অনেক প্রোডাক্ট না ভালো হয় না। বেশিরভাগ প্রোডাক্টই মানে তোমার যদি মানে ইলেকট্রনিক জিনিস সেগুলো হয়তো কিছুটা ভালো হতে পারে, কিন্তু কোনো হাউস হোল্ড বা গ্রসারির জিনিস কিন্তু ভালো হয় না। আমি নিজে বিভিন্ন জিনিস ট্রাই করেছি। আমি যখন কোনো কিছু জিনিস কিনি তখন আমি অনেক জিনিস ট্রাই করে দেখি, একবার আমি ট্রাই করে দেখবো, যদি খারাপ হয় কিনবো না। আমি অনেক কিছু জিনিস কিনে দেখেছি ফ্লিপকার্ট স্মার্ট বাই থেকে, তো সেরকম অনেক কিছু জিনিস কিন্তু খুব একটা ভালো কোয়ালিটির নয়। পরের বার সেটা কিনবো না, ছাড়ো, বাদ দাও ব্যাপার, ঠিক আছে? এবার পরের প্রশ্ন যে ডার্ক ওয়েব ব্যবহার করার জন্য কোন ব্রাউজার ব্যবহার করা হয়? এটা সেটাকে টর ব্রাউজার বলা হয়। যেমন আমাদের গুগল ক্রোম আছে, সেরকম ডার্ক ওয়েব আছে। ডার্ক ওয়েব ব্যাপারটা কি, যে আমরা যে ইন্টারনেট দেখতে পাই সেটা অ্যাকচুয়ালি ইন্টারনেটের পুরো ওপর সারফেস, মানে টোটাল ইন্টারনেটের আমরা মাত্র 1% দেখতে পাই, তাতেই মনে হয় এত কিছু। এর মধ্যে 99% যে ইন্টারনেটের অংশ সেটা কিন্তু ডার্ক ওয়েব বা মানে ওই ইন্টারনেটের নিচে থাকে, সেগুলো কিন্তু কিছু দেখা যায় না। সেটা দেখার জন্য টর বলে একটা ব্রাউজার আছে, তার মাধ্যমে করা যায়। তবে আগে থেকেই মানে তোমাদের একটু চেতাবনী দিচ্ছি যে স্যার আমি একটু দেখি ডার্ক ওয়েবে কি আছে। ডার্ক ওয়েবের মাধ্যমে যত সব ইলিগাল আর্মস, মানে এই যে জিনিসপত্র আর্মস পাচার থেকে শুরু করে হিউম্যান ট্রাফিকিং, মানে যত সব ইলিগাল কাজকর্ম সব কিন্তু বেশিরভাগ ডার্ক ওয়েবের মাধ্যমে হয়ে থাকে। এবার তোমার যদি মনে একটু দেখি ডার্ক ওয়েবে কি কি আছে, টর ব্রাউজার আছে, ইনস্টল করে দেখতে পারো, কিন্তু ভুলেও বলছি জীবনে করবে না। কারণ তুমি যদি টর ব্রাউজার ইউজ করো, সঙ্গে সঙ্গে কিন্তু তোমার ফোন বা তোমার ল্যাপটপ সেগুলো কিন্তু হ্যাক হয়ে যাবে। আর তুমি কিন্তু সেখান থেকে নিজেকে আর তোমার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেবে। তুমি যতই সিকিউরিটি নাও, তুমি যদি ডার্ক ওয়েবে ঢোকো, তোমাকে তুমি ঢোকার আগে তারা তোমাকে আগে ট্র্যাক করে নেবে, ঠিক আছে? ফলে খুব সাবধানের জিনিস এগুলো, মানে যারা টেকনিক্যাল জায়গা আছে তারা ছাড়া সাধারণ মানুষ কিন্তু উচিত নয় মানে ডার্ক ওয়েবের মধ্যে ব্যবহার করা। পরের প্রশ্ন আছে যে পরিচয় গোপন করে অন্য কেউ সেজে নেটওয়ার্কে প্রবেশ করাকে কি বলে? এটাকে বলে স্পুফিং। যে তুমি পরিচয় গোপন করে কোনো কারোর নেটওয়ার্কে ঢুকে গেছো, স্পুফিং মানে সেখানে গিয়ে তুমি দেখছো কোথায় কি হচ্ছে, ঠিক আছে? এগুলো একটু পড়তে হবে, হ্যাঁ। অ্যান্টিভাইরাস কি ধরনের সফটওয়্যার? আমরা মোবাইলে অ্যান্টিভাইরাস বা কম্পিউটার অ্যান্টিভাইরাস ব্যবহার করি, এটাকে বলে ইউটিলিটি সফটওয়্যার, ঠিক আছে? এর মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের কম্পিউটারকে, যেমন অ্যান্টিভাইরাস ছাড়াও আর একটা হচ্ছে সি ক্লিনার, মানে কম্পিউটারকে ঝাঁটফাঁট দেওয়ার জন্য কাজ করে। সি ক্লিনার, এটিএফ ক্লিনার, ঠিক আছে? এরকম অনেক ক্লিনার আছে। মোবাইলে দেখবো অনেক সময় ক্লিনার আছে, সেগুলোকে ইউটিলিটি সফটওয়্যার বলা হয়। মানে তোমার কম্পিউটারকে ইউটিলিটি ভালো প্রদান করছে। এবার এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, ডেটাকে কোডে বা সংকেতে। নামটা স্যার ভালো ব্যবহার করলেন, কম্পিউটারে ঝাড় দেওয়ার জন্য ব্যবহার করে। এটা দেখো কি 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 দেখতে পাচ্ছ, দেখো, দেখতে পাচ্ছ? আসলে হ্যাঁ, দেখতে পাচ্ছ কিসের কি দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ তাহলে ওটা তো ঝাঁটি মারছে, আর ওটা ঝাঁট দেওয়ার জন্যই কাজ, মানে কম্পিউটারকে পরিষ্কার করার জন্য। প্রত্যেকের লাইফে কোথায় কি জঞ্জাল আছে, পরিষ্কারের জন্য, ডিস্ককে ক্লিন করার জন্য, সেই জন্য ঝাঁট দেওয়া। এটা ঝাঁট, ঝাড়ুই তো, দেখো ঝাড়ুই দেওয়া আছে। এটা ঝাড়ু দেওয়াই কাজটাই করছে। আমি আমি নিজের মন থেকে খুব একটা কিছু বানাই না। সাধারণ ডেটাকে কোডে রূপান্তর করাকে কি বলা হয়? এনক্রিপশন বলা হয়। তুমি কাউকে একটা মেসেজ পাঠাচ্ছ যাতে কেউ বুঝতে না পারে, তুমি সেই ডেটাকে কি করলে, এনক্রিপশন করে পাঠালে। সে কি করলো, সেই ডেটাকে পড়ার জন্য আবার সেটাকে সাধারণ ডেটা পাঠাবে, সেটাকে ডিক্রিপশন বলা হয়। আমাদের যখন হোয়াটসঅ্যাপে কোনো কিছু ডেটা পাঠায়, তখন হোয়াটসঅ্যাপের মধ্যে সেই ডেটাটা এনক্রিপ্টেড হয়ে যায়। পরে যখন সেটা তোমার কাছে যায় সেটা ডিক্রিপ্ট হয়, মাঝখানে কেউ দেখলে কিছু বুঝতে পারবে না। সেটাকে এনক্রিপশন আর ডিক্রিপশন বলা হয়। এবার ফায়ারওয়াল বলে একটা জিনিস। ফায়ারওয়ালের কাজ কি? নেটওয়ার্কে কোনো মানে অনুমোদিত প্রদেশকে আনঅথরাইজড অ্যাক্সেস কে বলে ফায়ারওয়াল। মানে তুমি ঘরের মধ্যে দেওয়াল বানাও, দেওয়ালের মধ্যে কি হয়, যে তুমি দেওয়ালের মধ্যে দিয়ে তুমি যাতে কেউ তোমার কিছু ঘরে ঢুকতে না পারে, সেরকম কম্পিউটারে ফায়ারওয়াল থাকে। তুমি ফায়ারওয়ালের মাধ্যমে ঘরের মধ্যে যাতে কেউ ঢুকতে না পারে, কেউ আনঅথরাইজড অ্যাক্সেস করতে পারে,
সেই জন্য ফায়ারওয়াল থাকে। ফায়ারওয়ালের লেয়ার হয়। যত তুমি স্ট্রং ফায়ারওয়াল দিবে কেউ ঢুকতে পারবে না। ঠিক আছে? যারা কম্পিউটার বা এতে যত সাইবার সিকিউরিটি তারা এরকম ফায়ারওয়াল বানায়। এবার কেউ যদি হয় সে ঠিক দেওয়াল ফায়ারওয়াল ব্রিজ করে করে ঢুকে যাবে। ঠিক আছে? সেই জন্য হাতুড়ি কাস্তে লাগবে না। ইন্টারনেটের মাধ্যমে ফায়ারওয়াল ব্রিজ করা যায়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে এই ফায়ারওয়ালের কাজটা করে রাখবে। ইমেল বা মেসেজের মধ্যে প্রতারণার মাধ্যমে পাসওয়ার্ড চুরিকে কি বলা হয়? এটা বলে ফিশিং। খুব ভালো কথা। ফিশিং মানে কি? মাছ দিয়ে মাছ ধরা। মানে তোমাকে ইমেল করলো যে আরে এই টাকায় করো, এই লিঙ্কে ক্লিক করলে তোমার হচ্ছে 1 বছরের ডেটা ফ্রি। তুমি বললে বাহ, 1 বছরের ডেটা ফ্রি? ঠিক, তুমি সঙ্গে সঙ্গে ক্লিক করলে, ব্যাস তোমার দেখলে চুং টুং করে তোমার সব টাকা বেরিয়ে যাচ্ছে। তাহলে যখনই যদি এইসব ফ্রি এর কিছু দেবে, যে বিশ্বাস হচ্ছে না আম্বানি এত টাকা দিয়েছে 1 বছরের জিও, এর জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন, এরপর ওরা হয়তো পাঠালো, তুমি বললে আচ্ছা দেখি কি আছে, ব্যাস তুমি খুলে ওয়েবসাইটে ঢুকলে কিছুক্ষণ পরে দেখলে তোমার বেরোচ্ছে সব টাকা হুড় হুড় করে বেরিয়ে গেল। ঠিক আছে? তো এইসব করবে না, দেখে শুনে। ফ্রিতে বাবু কিছু জিনিস পাওয়া যায় না। ঠিক আছে? যেটা পাবে যদি দেখতে হয় ওই লিঙ্কে না গিয়ে গুগল ক্রোমে গিয়ে সার্চ করবে এরকম কিছু আছে নাকি, ঠিক বুঝে যাবে ব্যাপার। ঠিক আছে? আচ্ছা, ইমেল বা মেসেজের মাধ্যমে প্রতারণা, এটাকে ফিশিং বলা হয়। এবার যে সাইবার অ্যাটাকে হ্যাকাররা ডেটা লক করে টাকা দাবি করে তাকে বলে র্যানসমওয়্যার। মানে র্যানসামওয়্যার মানে ওই যে র্যানসাম করে না, কাউকে টাকা আটকে দিয়ে বলে মুক্তিপণ দাও, সেরকম এটাকে র্যানসামওয়্যার বলে। তোমাকে ডেটা লক করে বলবে তোমার আমি অ্যাকাউন্ট হ্যাক করে অ্যাকাউন্ট করে দিচ্ছি। আর প্রচুর হয়। ঠিক আছে? আমাদের সঙ্গে প্রচুর হয়েছে। যারা হচ্ছে মানে আগে যখন আমাদের পেজ ছিল, দুটো ফেসবুক পেজ ছিল, বেশ বড় বড় অনেক ফলোয়ার ছিল, কেউ আর ফোন করেনি, টাকা দাবি আর করেনি, নিয়ে নিচ্ছে পেজ, যাই হোক কি আর করা যাবে। তো ওরকম অনেক সময় কি হয়, ডেটা লক করে বলে যে টাকা দাও তাহলে ডেটা দেওয়া হবে। ঠিক আছে? তুমি টাকা পেমেন্ট করলে তারপর দেখলে সে আর তোমার ফোন ব্লক করে দিচ্ছে। ঠিক আছে? সে তো সামনে এসে টাকা চাইবে না। ঠিক আছে? তুমি যদি তাকে বলো সেই যে বললো 10,000 টাকা দাও তাহলে তোমার অ্যাকাউন্ট ফিরিয়ে দেবো, তাহলে তুমি পেমেন্ট করলে তারপর দেখলে সে তোমাকে ব্লক করে দিল, তুমি কি করবে? ব্যাস গল্প শেষ। ঠিক আছে? ফলে কিছু যাওয়া মানে কিছু গেল, তোমাদের কিছু করার নেই। আচ্ছা, কোন প্রোগ্রামিং ভাষাকে ফাদার অফ ল্যাঙ্গুয়েজ বলা হয়? সি ল্যাঙ্গুয়েজকে ফাদার অফ ল্যাঙ্গুয়েজ বলা হয়। এখান থেকে সবাইকে আপডেট করা হয়েছে। কোনো সমস্যা সমাধানের ধাপে ধাপে নির্দেশকে কি বলা হয়? এটাকে বলে অ্যালগোরিদম। অ্যালগোরিদমের মাধ্যমে কোনো সমস্যা যদি সমাধান করতে চাও, অ্যালগোরিদমের পরপর লেখা থাকে যে এটার পরে এটা হবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে প্রায়, শর্টকাট গুলো এরপর আছে। আচ্ছা, এবার সার্চ ইঞ্জিনে কোনো কিছু খোঁজার পদ্ধতিকে কি বলা হয়? সার্ফিং। ইন্টারনেটে গিয়ে যখন সার্চ করছি এটাকে বলে সার্ফিং। বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্কের নাম হচ্ছে অ্যাপারেন্ট। ঠিক আছে? আরপানেট। আরপানেটের পুরো নাম হচ্ছে অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম। আর এবার কিছু শর্টকাট আছে, করে নিতে হবে। কপি করার শর্টকাট Ctrl+C, তারপর পেস্ট করার শর্টকাট Ctrl+V, কাট করার শর্টকাট Ctrl+X, আনডু Ctrl+Z, রিডু Ctrl+Y, সবকিছু সিলেক্ট Ctrl+F, সেভ করার Ctrl+S, প্রিন্ট Ctrl+P, খোঁজা Ctrl+F, বোল্ড করা Ctrl+B, ইটালিক Ctrl+I, আন্ডারলাইন Ctrl+U, আর হেল্প করার জন্য F1, রিনেম করার জন্য F2, আর রিফ্রেশ করার জন্য F5। এগুলোই মেনলি ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা, তো আমি এতটা পুরো পিডিএফটা দিয়ে দিলাম। পরের দিন আমরা হচ্ছে আরেকটা ক্লাস করাবো, যেখানে হচ্ছে তোমরা করে রাখবে, আমি আগে থেকে বলে দেবো যে কোনো একটা ক্লাসের পরে এর এমসিকিউটা আমি আবার করিয়ে দেবো। মোটামুটি ধরো ওই 60, 70, 100টার মতো এমসিকিউ করিয়ে দেবো। মোটামুটি এটা থেকে বুঝে গেছো যে কি কি পড়তে হবে। এর বাইরে এক্সট্রা কিছু পড়ার দরকার নেই আমি বলবো, কারণ অত সময় পাবে না বা অত কিছু মাথায় রাখতে পারবে না। কিন্তু আমি এখানে যেগুলো দিয়েছি এগুলো সবগুলো করে নাও। শর্টকাট গুলো সব করতে হবে, এগুলো আর মার্কিং করার কিছু নয়। কিন্তু বাকি পুরোটা কিন্তু একটু পড়ে নেবে, তাহলে দেখবে কমন ব্যাপারটা অনেক কিছু পেয়ে যাবে। কি বললাম, বোঝা গেছে? স্যার বলছিলাম কালকে হ্যাঁ স্যার। কালকে স্যার আবিষ্কার আছে, ওই পড়াটা আছে, ওর সঙ্গে সঙ্গে হয়ে যাবে তাই তো? সেগুলো দেখছি যদি হয়ে যায় তো আমি করিয়ে দেবো। ঠিক আছে? যেটা টাইম পাবো আমি করিয়ে দেবো। ঠিক আছে? আমি চেষ্টা করছি। যদি ওটা করানোর আচ্ছা পরে টাইম বেঁচে যায় তাহলে করিয়ে দেবো। আর যদি টাইম না থাকে অন্য কোনো একটা ক্লাসের সঙ্গে আমি করিয়ে দেবো। ঠিক আছে? ওই টাইমের ঠিক আছে। ব্যাপার। হ্যাঁ স্যার। তোমরা পড়ে রাখবে, স্যার যে কোনো দিন আমি এমসিকিউর করিয়ে দেবো। পিডিএফটা দিয়ে দেবেন, আগে থেকে সলভ করে রাখবো নাকি? না, এইটা তো দিয়ে দেবে, এটা পড়ে রাখলে এমসিকিউ এটা সলভ পড়ে করলে রাখো, বেটার কারণ হবে আমার দেখো মনে হয়। সলভ করে রাখলে আচ্ছা আচ্ছা, অঙ্ক সলভ ঠিক করা আছে ঠিক আলাদা আছে ব্যাপার, এমসিকিউ করলে তাহলে পড়াটা যাচাই হবে। নাহলে কি হবে, সেই টাইমের মধ্যে যে ভাবাটা সেটা ঠিক আছে প্র্যাকটিসটা স্যার, হবে ঠিক না। আছে। ঠিক আছে?